সুপ্রিয় দর্শক, বঙ্গকথা লাইভে আপনাদের সকলকে স্বাগতম। বঙ্গকথা আমাদের কণ্ঠে আপনার কথা। বঙ্গকথা আপামর বাংলাদেশের কথা বলে, জনসাধারণের কথা বলে, তৃণমূলের কথা বলে, দেশের সংগতি অসঙ্গতি নিয়ে কথা বলে। তাই আপনার কথাটি জানতে এবং জানাতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের আজকের টক শোর বিষয়বস্তু রাজনৈতিক লেজিটিমেসি, ভয়, পারফরমেন্স না জনপ্রিয়তা। আসলে এটা আমরা কাদেরকে নিয়ে বলছি বিষয়টা সেটাই আলোচনায় উঠে আসবে। এই বিষয় নিয়ে আমাদের মধ্যে আলোচনা করবার জন্য খুবই গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তিত্ব উপস্থিত আছেন। আমাদের মধ্যে আজকে উপস্থিত রয়েছেন মহিবুল হাসান চৌধুরী নফেল, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সুশান্ত দাশগুপ্ত। আমরা কাকে এই প্রশ্নটি আসলে করছি কিংবা কাদের বিষয়ে বলতে চাইছি, রাজনৈতিক লেজিটিমেসি, ভয়, পারফরমেন্স না জনপ্রিয়তা, সেই প্রসঙ্গে একটু পরে আসবো। সবচেয়ে প্রথমে একটু ব্যতিক্রমী একটি প্রশ্ন দিয়ে আজকের টক শোটি শুরু করতে চাই। সেটি জিজ্ঞাসা করব আমাদের সবার প্রিয় মহিবুল হাসান চৌধুরী নফেল ভাইকে। নফেল ভাই, ইদানিং ফেসবুকে খুব রিনাউন্ড যারা এই মুহূর্তে পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট আছেন অনলাইন, তাদেরকে বলতে শুনছি আওয়ামী লীগ প্রসঙ্গে আসলে নতুন নেতৃত্ব, নেতৃত্বের বদল, কাদের থাকা উচিত, কাদের থাকবা উচিত না। আপনি বলুন আসলে এই বিষয়টা কি? ধন্যবাদ দীপান্বিতা আপনাকে। আসলে আপনি একটি খুবই আমি মনে করি বর্তমানে যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে যে আলোচনা, সেগুলোর মধ্যে একটা টপিককে আপনি যেহেতু এখানে পিক করেছেন, আমি এটা নিয়ে একটু বলতে চাই। আমার যেটা ব্যক্তিগত অভিমত, আমি বাংলাদেশ আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের কোনো পদবি আমি ধারণ করি না। আমি আওয়ামী লীগের একজন কর্মী। সুশান্তদা যেমনি আছেন তেমনি আপনি যেমনি আমাদের জন্য মানে আপনি এখানে অনুষ্ঠান সঞ্চালনা করছেন, আওয়ামী লীগের সমর্থক বা যেভাবে বলি না কেন, ঠিক ওই প্রেক্ষাপট থেকে আমি বলবো। আরেকটা এর মধ্যে ক্যাভিয়েট আছে, সেটা হচ্ছে যে আমি কেন্দ্রীয় কমিটিতে ছিলাম, 3 বছরের জন্য সাংগঠনিক সম্পাদক ছিলাম 2016 সাল থেকে 19 সাল পর্যন্ত। আমার যেটা ব্যক্তিগত অভিমত সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের আমাদের একটা বিশাল অংশের, আমাদের একটা নেতাকর্মীদের একটা বিশাল অংশ কিন্তু কারাগারে আছে। হুম। আরেকটি অংশ বাংলাদেশের ভেতরে অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে আত্মগোপনে আছে। আর কিছু অংশ নানান দেশে আত্মগোপনে আছে। কেউ কেউ হয়তোবা আলোচনা সাপেক্ষে বলা যেতে পারে আরামায়েশে আছে, আর অনেকেই আছে অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে। এই ধরনের পরিস্থিতিতে যেখানে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমকে একটি অবৈধ অসাংবিধানিক অধ্যাদেশ মূলে নিষিদ্ধ করা হয়েছে, সেইখানে কমিটি, নেতৃত্ব এসব নিয়ে আলোচনা আমি মনে করি একেবারেই অপ্রাসঙ্গিক। এবং যারা সে আলোচনা করছেন সেটা তাদের গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক অধিকার, তারা করবেন। অনেকাংশেই দেখা যাচ্ছে যে এই আলোচনাটা হচ্ছে তার হয়তোবা তার ব্যক্তিগত একটা অভিপ্রায় থেকে, অথবা তারা যাদের সাথে রাজনীতি করেন তাদের যারা সিনিয়র তাদের ব্যক্তিগত অভিপ্রায় থেকে। এখন আমি যদি বলি নেতৃত্ব বা কমিটি গঠনের কথা, আওয়ামী লীগের এই মুহূর্তে আমরা আলোচনার খাতিরে হুম। যদি হুম। বলি হুম। যে একটা কমিটি দেয়া হলো, হ্যাঁ, সেই কমিটিতে মিস্টার এক্স প্রেসিডেন্ট হলো বা সেক্রেটারি হলো, বা হুম। মিস্টার ওয়াই এটা হলো সেটা হলো। এখন এই হুম। মিস্টার এক্স, এই মিস্টার ওয়াই, এই মিসেস এ, মিসেস বি যারা পদবীধারী হবেন, তারা কারা হবেন, কোথা থেকে কি ক্রাইটেরিয়ার ভিত্তিতে আপনি তাদেরকে সিলেক্ট করবেন? হুম। যেখানে একটা বিশাল জনগোষ্ঠী আমার কারাগারে আছে, হুম। এই সময় আমাদের আলোচনা হওয়া উচিত একটাই, হুম। রাজবন্দীদের কারামুক্তি। এই সময় আমার আলোচনা হওয়া উচিত আমার নিষেধাজ্ঞা প্রত্যাহার। হুম। এই সময়টাতে যদি আমি আলোচনা করি আওয়ামী লীগের নেতৃত্বের এই ব্যর্থতা, সেই ব্যর্থতা, ইত্যাদি ইত্যাদি, সেটা আমি মনে করি অত্যন্ত কাউন্টার প্রোডাক্টিভ, অত্যন্ত কাউন্টার প্রোডাক্টিভ। কারণ আপনি দেখবেন আমাদের দলের মধ্যে একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে আমরা আত্মসমালোচনা করি, এবং এতটাই বেশি করি যে শেষ পর্যন্ত সমালোচনার আক্রমণে আমার দলের যেই অবস্থান, সেটা কিন্তু সর্বাগ্রে আমরা নিজেরাই উৎসাহী হয়ে সবচেয়ে বেশি নষ্ট করি। আপনি হুম। বিএনপি এবং জামায়াতে ইসলামী 17 বছর তারা রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে ছিল, 17 বছর ছিল, হ্যাঁ। রাইট, এই রাইট। 17 বছরে তাদের কোনো গুরুত্বপূর্ণ সাবেক ছাত্রদল নেতা, হুম। যুবদল নেতা, বিএনপির নেতা, যারা পদ পেয়েছে, পদ পায়নি, গুরুত্বপূর্ণ কেউ, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন না একটা কথা তাদের নেতৃত্বের বিষয়ে বলছে। অর্থাৎ
ঘরের কথা ঘরে বলবো, বাইরে তারা বলেনি। হ্যাঁ, এই যে একটা ন্যূনতম একটা চর্চা, আমি সেটাকে মানে যেটা ভালো সেটা তো ভালো বলতেই হয়। এটা না বলার কারণে যেটা হয়েছে, প্রতিকূল পরিবেশের মধ্যেও বা সরকারি দায়িত্বে না থাকা সত্ত্বেও তাদের দলের ঐক্যের ক্ষেত্রে তা কিন্তু তারা সেটা ধরে রাখতে পেরেছিল। নয়তো বাংলাদেশের মতন দেশে রাষ্ট্রীয় ক্ষমতায় না থাকলে দীর্ঘ সময় কিন্তু দল ধরে রাখা খুবই কঠিন হয়ে যায়। কিন্তু হুম, আমার মধ্যে আমরা যেটা দেখি যে আমি যখন কেন্দ্রীয় কমিটি ছিলাম, আমি ভাবতাম যে মানে আমাদের ধানমন্ডির ৩-এর যে নেত্রী যে অফিসটা ছিল, সেটার বাইরের যেই মানে পানের দোকান বা চায়ের দোকানে যে আলোচনা ছিল, সেটা মানে সংসদে বিরোধী দলের নেতারা যেভাবে আওয়ামী লীগকে সমালোচনা করে তার চাইতে বেশি ছিল। বাংলাদেশের ৩৫টা টেলিভিশন চ্যানেলে তো প্রতিদিনই আওয়ামী লীগকে ধুয়ে ফেলা হতো। আওয়ামী লীগের কার্যালয়ে সবচাইতে বেশি ধুয়ে ফেলা হতো। তো আউটকামটা কি হয়েছে? হ্যাঁ, এই কারণে হয়তোবা আওয়ামী লীগ ১৫ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, যে আত্মসমালোচনা করতে পেরেছিল বলে। সেটা আমাদের একটা অ্যাসেট। কিন্তু আমরা যেহেতু হুম, এখন এই মুহূর্তে রাষ্ট্রীয় দায়িত্ব থেকে দূরে আছি, পলাতক হুম, অবস্থায় আছি, আত্মগোপনে আছি। এই অবস্থায় এখন আমি যদি বলি আজকে সুশান্ত দাশগুপ্ত তিনি এখানে আছেন, তাকে একটা দায়িত্ব দিয়ে দেওয়া হলো। তার পক্ষে কি কোনোভাবেই সম্ভব বাংলাদেশে গিয়ে এই মুহূর্তে দলের কোনো দায়িত্ব নেয়া? বা আমাদের দেশে এই মুহূর্তে যারা আত্মগোপনে আছেন, তাদের যে কোনো একজন নেতাকে এই মুহূর্তে দেওয়া হলো একটা দায়িত্ব, হ্যাঁ, নতুন কমিটি তথাকথিত ভাবে করে, তারা কি পারবে সেটা কোনোভাবে সংগঠিত করতে? মানে ২৪ ঘন্টা না, ৪ ঘন্টার মধ্যে তাদের গ্রেফতার করা হবে। তাহলে কি হলো? আমার কোনো উদ্দেশ্যই বাস্তবায়ন হলো না এবং তারা গ্রেফতার হয়ে গেল, এবং যারা কারাগারে আছে তাদের আর বের হওয়ার আর কোনো আর সুযোগই থাকবে না। তো এই অবস্থার মধ্যে আমি মনে করি এই আলোচনাটা অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয় এবং নিতান্তই ব্যক্তিগত প্রয়োজনে অনেকেই করছেন। সেটা তাদের গণতান্ত্রিক অধিকার, সেটা তারা করতে পারেন। আমি আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আমি দেখেছি যে আমরা অনেক দুঃসময় দেখে এসেছি। হ্যাঁ, অনেকে আমাকে বলেন যে হ্যাঁ, পিতৃ পরিচয়ের সূত্র ধরে আমি রাজনীতিতে আসা, সেটা আমি অস্বীকার করবো না। আমার পিতৃ পরিচয়, সেটা অস্বীকার করাটা সঠিক হবে না। কিন্তু রাজনীতিটা তো দেখে এসেছি ৩ বছর বয়স থেকে। ৫ বছর বয়সে বোমা বিস্ফোরণের হাত থেকে বেঁচে গিয়েছি, কারাগার থেকে কারাগারে ভ্রমণ করেছি পিকনিকের মতন করে। তো রাজনীতিটা যেহেতু দেখে এসেছি, আমরা দেখে এসেছি কঠিন সময়ে আওয়ামী লীগের সেই ধরনের প্রজ্ঞা, সেই ধরনের অভিজ্ঞতা, সেই ধরনের চিন্তা চেতনা ছিল। যতই আমাদের মধ্যে বিভেদ থাকুক না কেন, আলোচনাটা আমরা সামনে করতাম না। তো আমরা অনুরোধ করবো, আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করতে চাই, এই আলোচনাটা না করে আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো যে সমস্ত কাজে তারা ভালো করবে তাদেরকে প্রশংসার মাধ্যমে নতুন রাজনৈতিক সংস্কৃতি আমরা সূচনা করতে পারি। আবার পাশাপাশি তারা যে এতগুলো ভুল করছে সেগুলোর সমালোচনা করা, এবং এই সরকার কাছে দাবি রাখা, রাজবন্দীদের মুক্তি চাই, নিষেধাজ্ঞা প্রত্যাহার চাই, দুটো কথা শুধু। রাজবন্দীদের মুক্তি চাই, নিষেধাজ্ঞার প্রত্যাহার চাই। এই দুটোর উপরে যদি আমরা দাঁড়িয়ে থাকি, বিশ্বব্যাপী সেই জনসচেতনতা সৃষ্টি করে আমরা আমাদের লক্ষ্যে অর্জিত হতে পারবো। আমরা তো বলছি না ক্ষমতায় বসিয়ে দাও বা বিরোধী দলে নিয়ে যাও, সেটা তো আমরা বলছি না। তাদের হুম। অন্যায্য, অন্যায়, অসাংবিধানিক, অবৈধ কাজগুলোকে আমরা চ্যালেঞ্জ করতে চাই। রাজবন্দীদের মুক্তি চাই এবং নিষেধাজ্ঞার প্রত্যাহার চাই। থ্যাংক ইউ নৌফল ভাই। আমরা অনেক কিছু পরিষ্কার একটা উত্তর পেলাম এবং একটা দিক নির্দেশনা পেলাম। আপনারা যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন, খুব ক্লিয়ার একটা দিক নির্দেশনা পাওয়া গেল। আম অনলাইনে যারা এই মুহূর্তে খুবই পাওয়ারফুল, কথাটাই আমি বলবো, যারা ভীষণই পাওয়ারফুল, যাদের একটি কথা, একটি স্টেটমেন্টে একটা আসলে একদম রীতিমতন আমি কি বলবো যে একটি রাজনৈতিক দলের নেভিগেশন হতে পারে, এরকম একজন মানুষ সুশান্ত দাশগুপ্ত। আপনার ব্যাপারে অভিযোগ আছে, আপনি ন্যারেটিভ কন্ট্রোল করেন, বিকজ আপনার সেই ক্ষমতাটা আছে, আপনার সেই ফলোয়ার আছে, আপনার কথা মানুষ বিশ্বাস করে। এটা নিয়ে আপনাকে কিছু বলতে হবে না, কিন্তু আপনার ব্যাপারে এটার সুপ্রশংসা আছে এবং এটার একটা কট্টর সমালোচনাও আছে। এটার উপরেই যদি আপনাকে আমি জিজ্ঞাসা করি, ন্যারেটিভ কন্ট্রোল কি গণতন্ত্রের জন্য হুমকি সুশান্ত দা? আপনি কি মনে করেন? আচ্ছা, ধন্যবাদ। আমি নেগেটিভ কন্ট্রোল বিষয়টা, আহ, এটা নেগেটিভ পজিটিভ, আমি যখন আমার নেগেটিভটা এক্সপোজ করব মাঠে, আমি যখন আমার নেগেটিভ প্রতিষ্ঠিত করতে চাইবো, এটা অবশ্যই আমার দলের জন্য, আমার দেশের জন্য ভালো। কিন্তু এই নেগেটিভটা যদি প্রতিপক্ষের জন্য হুমকি হয়, ওইটা তার কাছে মানে তার কাছে অবশ্যই ভালো না। তো গণতন্ত্রের জন্য, মানে গণতান্ত্রিক অধিকার হিসেবে আমি আমার নেগেটিভ প্রতিষ্ঠিত করব, আরেকজন তাদের নেগেটিভ প্রতিষ্ঠিত করব। তো এটা তো আমার রাইট। এখন
আহ, নিজ নিজ রাইটের মধ্য থেকে যদি আমি আমার কাজটুকু করি, এটা কোনো সময় গণতন্ত্রের জন্য তো অবশ্যই হুমকি হতে পারে না। তবে আমাকে দেখতে হবে আমি কি এমন কোন নেগেটিভ মাঠে দিচ্ছি কিনা যে নেগেটিভটা আপনার দেশের জন্য ক্ষতিকর। তো আমাদের যে কাজ, আমাদের কাজ তো অবশ্যই প্রথম টার্গেট কিন্তু মানে প্রথম উদ্দেশ্য কিন্তু দেশের ভালো করা। তো দেশের ভালো করতে গিয়ে আমি আমার দলের সাহায্য নিব এবং আমি আমার দলের নেগেটিভটা মানে দল যেভাবে পরিচালিত হলে দেশের ভালো হবে, আমি কিন্তু ওই নেগেটিভটাই আমি আমি এক্সপোজ করব। এটা আমি বিভিন্ন জায়গায় ইনসার্ট করব। আমি এই নেগেটিভটা মানুষকে বোঝানোর চেষ্টা করব। আমি আমার সিন্ডিকেট অ্যাক্টিভিজমের মাধ্যমে এই নেগেটিভটা অন্যদের মাধ্যমেও আমি প্রকাশ করব। এটা কোনোভাবেই গণতন্ত্রের জন্য ক্ষতিকর হওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমরা দেশের জন্য কাজ করি। এবং অবশ্যই আমি এই জায়গাতে একজন আওয়ামী লীগের কর্মী। আওয়ামী লীগ কর্মী হিসেবে আওয়ামী লীগের ভালো হয় ওই নেগেটিভটাই কিন্তু আমি দিব মার্কেটে। সো এটা কোনো সময়ই মানে গণতন্ত্রের জন্য ক্ষতি হওয়ার কোনো সুযোগ নাই। কারণ যারা দেশের জন্য কাজ করে তারা তো মানে গণতন্ত্রের মাধ্যমে বা গণতন্ত্রের সুযোগ নিয়ে দেশের ক্ষতি করবে না। কাজেই আমি এক কথায় উত্তর দিতে পারি এটা নো। ইটস এ বিগ নো। I think you get my answer. আই গট ইট, বাট আপনি আরেকটু যদি আমাদেরকে ক্লিয়ার করে বলতেন যে কিছু কিছু সময় কি আসলেই ন্যারেটিভটা কন্ট্রোল করবার প্রয়োজন হয়ে পড়ে একটা ভালো দিক, মানে একটা মাস পিপলকে একটা জায়গা থেকে সরিয়ে আর একটা জায়গায় দৃষ্টিপাত করানো, ফোকাস করানো, সেখান থেকে আসলে কি পজিটিভ ফিডব্যাক আসে, কি উপকারিতা আসে, এটা যদি আচ্ছা, একটু আপনার আমি আমাদেরকে একটা বলতেন। এক্সাম্পল দিলে মনে মানে বুঝতে সুবিধা হুম হবে। হুম ফর এক্সাম্পল গত ১-২ দিন ধরে কি হচ্ছে, এই যে টিকা বিষয়ক বিষয়টা আসছে। তো আমি আজকে টিকা বিষয়ক ২-৩ টা পোস্ট দিলাম। একটা পোস্ট দিলাম সাবেক আ স্বাস্থ্য উপদেষ্টা যে মহিলা উনি বিশাল একটা বাড়ি বানাচ্ছেন, হ্যাঁ? আন্ডার কনস্ট্রাকশন। তো আমি ঘুম থেকে উঠে আমি মানে কালকে বলে রাখছিলাম আমার এক সহযোদ্ধাকে যে, "তুমি অবশ্যই যাবা, গিয়ে একটা এটা ভিডিও করে পাঠাবা আমাকে।" সে আমাকে জানাইছিল হুম আগেই দাদা বিশাল বাড়ি বানাচ্ছে। তো মানুষ কিন্তু লেখা আর টেক্সট ওইগুলা পড়ে না। ভিডিও কিন্তু খুব কাজে দেয়। তো আই থিংক এটা অলরেডি মানে ভেরি বিগ মানে স্প্রেড হয়ে গেছে অলরেডি। তো হুম আমার কাজ তো এই জিনিসটা মানুষের মধ্যে ছড়াই দেওয়া, ঠিক না? তো আমি তো কন্ট্রোল করতেছি না। আমি সত্যটাই প্রকাশ করতেছি। তারপরে এই টিকা বিষয়ক আজকে আমি ২-৩-৪ টা পোস্ট দিলাম কিন্তু একটানা। হুম হুম তো হুম হুম যেহেতু আমার একটা ফ্যান বেজ আছে, তারা দেখে যে দাদা কি দিল, ওকে ফাইন। তো এটা ইজিলি পিক আপ হচ্ছে। আমি কিন্তু দৃষ্টি সরাচ্ছি না। দৃষ্টিকে যেখানে দেওয়া দোকান সেখানে আনছি। মানে আজকের দিনে অবশ্যই সবার দৃষ্টি থাকা উচিত এই মানে টিকা বিষয়ে। তো আমার কাজই তো এটা যে সবার দৃষ্টি যাতে এই টিকাতে থাকে। তো এইটা আমি আমার জব মানে আমি আমার রেসপন্সিবিলিটি থেকে কিন্তু করতেছি। তো এইখানে তো আমি মনে করি না যে আমি মানে দৃষ্টিকে মানে কুদৃষ্টিতে নিয়ে যাচ্ছি। আমি কিন্তু দৃষ্টিকে সুদৃষ্টিতে পরিণত করতেছি। তো আমার কাজ হলো মানে আ পজিটিভলি কোন একটা বিষয়ের দিকে মানুষকে ধাবিত করা। So it is good for country, good for everyone, good for us. আমি এগ্রি করি না এটাতে যে আমি পিপল মানে ভীষণ অর মানে এদের ফোকাস আমি ডাইভার্ট করে দিচ্ছি। আমি ডাইভার্ট করতেছি টুয়ার্ডস সামথিং গুড ফর কান্ট্রি। মানে আই থিংক এই এক্সাম্পলের মাধ্যমে আপনার কাছে এটা ক্লিয়ার যে আসলে কিভাবে আমরা কোনো ইস্যুকে পজিটিভলি ইউজ করি। মানে দ্যাটস দ্য ওয়ে টু ওয়ার্ক অ্যাকচুয়ালি। এবং নফেল ভাই আরো ভালো বলতে পারবে। উনি যদি পলিটিক্যাল দৃষ্টিতে যদি উনি আরো অভিজ্ঞ আমার চেয়ে পলিটিক্সে। তো আমরা তো দেশের ভালোর জন্য করি আরকি। দেশের যেটা ভালো ওই বিষয়টাই আমরা ফোকাসে আনি। এটাই দ্যাট ইজ মাই মানে টাস্ক বলতে পারেন আরকি। মানে ইন ওয়ান ওয়ার্ড। আম এটা আসলে জনগণের তরফ থেকে একটি প্রশ্ন ছিল। তো আমি যেটা বুঝলাম যে আপনি obviously আ ফোকাস শিফট করিয়ে যেই জিনিসটাতে আপনার মনে হয় দেশের ভালো হবে, যেখানে অন্যদের আসলে নজরটি যাওয়া দরকার, ফোকাসটা শিফট করে সেখানে নিয়ে যান। থ্যাংক ইউ সুশান্ত দা আপনার উত্তরের জন্য। আমি এখন একটু আমাদের আসলে যেই টক শোর আজকে আমাদের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুতে আসবো আমাদের নফেল ভাইয়ের কাছে। অনেক বিশ্লেষক মনে করেন, শুধু এই কথাটি আমি বলবো না, বর্তমান সরকার নিয়ে কিছু প্রশ্ন আপনাকে করব। বিশ্লেষকরা মনে করেন, রাজনীতিবিদরা মনে করেন, যারা আসলে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেন, তাদেরও অনেকের অনেক কিছু আমি পড়ছি। সেই জায়গা থেকে তারা মনে করেন যে এই বর্তমান সরকারের রাজনৈতিক লেজিটিমেসি পুরোপুরি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনের উপরে নয়, বরং প্রশাসনিক নিয়ন্ত্রণ, ভয় এবং সীমিত রাজনৈতিক প্রতিযোগিতার উপরে নির্ভরশীল। এই বিষয়টি কি আপনি সঠিক মনে করেন নফেল ভাই? হ্যাঁ, আমি মানে এই অভিমতটার সাথে শতভাগ একমত যে বর্তমান যেই সরকার সেটা কিন্তু তার যে পলিটিক্যাল লেজিটিমেসি
সেটা কিভাবে এসেছে সেটার ধারাবাহিকতার মধ্যে কিন্তু এই উত্তরটা লুকিয়ে আছে, যে এটা তো কোনো রেগুলার গভর্নমেন্ট নয়, এটা হুম একটা হুম প্রক্রিয়ার মধ্যে একটা সরকার এসেছে। হুম হুম আর মানুষ, আমাদের দেশের মানুষের যেটা টেন্ডেন্সি সেটা হচ্ছে মানুষ প্রক্রিয়ার চাইতে, প্রসেসের চাইতে পারফরমেন্সটা বেশি অ্যাসেস করতে চায়। আমরা যেটাই বলি না কেন, আমাদের রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তাদের প্রক্রিয়াগত ব্যাপক অবৈধতা অবৈধতা আছে, হুম অসাংবিধানিকতা আছে, অগণতান্ত্রিকতা আছে। এই প্রক্রিয়া সঠিক প্রক্রিয়া নয়। তো স্বাভাবিকভাবেই যখন অবৈধতা থাকে, অসাংবিধানতা থাকে এবং অগণতান্ত্রিকতা থাকে, সেটাকে পলিটিক্যাল প্রসেসের দৃষ্টিতে ন্যায্য বা মোরাল গভর্নমেন্ট, এথিক্যাল গভর্নমেন্ট বলা হয়ে থাকে না। আপনি একটি নির্বাচিত সরকারকে তার নির্বাচনের 6 মাসের মধ্যে হুম নির্বাচনে অংশগ্রহণ না করে আপনি তার যেই প্রশ্নবিদ্ধ করলেন তাকে, হুম দ্বিতীয়ত একটা দাঙ্গাতে ব্যাপকভাবে আপনার কর্মীদেরকে লেলিয়ে দিয়ে মব সন্ত্রাস এবং মানুষ হত্যা বা পুলিশ হত্যা বা আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা বা সাধারণ নিষ্পাপ ছাত্রছাত্রী যারা বিভ্রান্ত হয়ে রাস্তায় নেমেছে তাদের হত্যায় সহযোগীর ভূমিকা পালন করেছেন। সাথে হুম যে আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী, চক্রান্তকারী, প্রতারক, ক্রিমিনাল ইউনুস, অবৈধ যেই একজন সরকার, একটি সরকার ছিল, তাদের সহ যোদ্ধা হিসেবে আপনি ছিলেন, সেটা একটা হুম বিষয় আছে। সেটা তো একটা ভয়ের মাধ্যমে বা দাঙ্গার মাধ্যমে সরকার পতন করেছেন, কোনো রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে করেননি। এখন দাঙ্গার বিজয়ী পক্ষকে আপনি বলছেন বিপ্লব, আর দাঙ্গায় যারা পরাজিত হয়েছে তারপরে নির্যাতিত হচ্ছে এবং নিহত হচ্ছে, আহত হচ্ছেন প্রতিদিন আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের একটা বিশাল রাজনৈতিক শক্তি, তাদের উপরে আপনি অত্যাচার নির্যাতন করছেন। তো সেখানে হুম একটা ব্যাপক ভয় আছে। হুম পাশাপাশি আপনি রাজনীতির কথাটা বাদ দিন, আমাদের সমাজে যে সমস্ত, আমি বলবো যে সোশ্যাল ফোর্স, সামাজিক শক্তিগুলো যারা রাষ্ট্রের অস্তিত্ব ধরে রাখার ক্ষেত্রে কাজ করে, যে রাষ্ট্রের যে জি একটা সোশ্যাল কন্ট্রাক্ট আছে না, সামাজিক একটা সোশ্যাল কন্ট্রাক্টের ভিত্তিতে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে থাকে। একটা হচ্ছে হুম এই যে আমরা বলবো অসাম্প্রদায়িকতা, আমরা বলবো সহনশীলতা, বা ওভারঅল আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে যে আমাদের যে বলি যে মানে আইনের প্রতি শ্রদ্ধা, ভয়ে কথা বলাটা যাবে না, ভয় পাবো হচ্ছে আমি শাস্তিকে, কিন্তু আইনকে আমাকে শ্রদ্ধা করতে হবে। আইন হুম শ্রদ্ধা না করার পরে যেখানে শাস্তি হবে সেটাকে আমি ভয় পাবো, ভয়ের কথাটা সেখানে হুম আসছে। ভয়টাও কিন্তু রাষ্ট্রের জন্য খুব গুরুত্বপূর্ণ। হুম ভয়টা কি রেশনাল ফিয়ার নাকি ইরেশনাল ফিয়ার, হ্যাঁ, এইটা হুম হচ্ছে কথা। এখন যেটা আমাদের যেটা হচ্ছে এখন এই মুহূর্তে দেখুন, একটা বিশাল জনগোষ্ঠী, আমি শুধু প্রথমে আমি যদি লিঙ্গ দিয়ে দেখি, আমাদের হুম পুরুষ সমাজ এবং নারী সমাজ, নারী হুম সমাজের একটা বিশাল অংশ আমাদের অর্থনীতিতে অ্যাক্টিভ পার্টিসিপেন্ট, হ্যাঁ, হুম তারা রাস্তায় চলাফেরা করতে গিয়ে আমাদের যে একটা টক্সিক মাস্কুলিনিটি আমাদের সমাজে আগে থেকেই ছিল, সেটা আমাদের সরকারের সময়ও ছিল। আমরা কিন্তু সেই সমস্ত সমাজ সংস্কারের কাজ করতে পারিনি। আমাদের বেসিক নিডের দিকে জোর ছিল, সংস্কৃতিগত যে সমস্ত আমাদের ব্যাকওয়ার্ডনেস ছিল সেগুলোতে আমরা জোর দিতে পারিনি। আমরা ইকোনমিক আপনার ইমানসিপেশনের দিকে আমরা জোর দিয়েছি। যাই হোক, সমাজের মধ্যে সেগুলো কিন্তু অন্তর্নিহিত ছিল। যে মেয়েরা আপনার কাজে যাবে, সেই মেয়ে কাজে যাওয়ার সময় তার পোশাক কি হবে সেটা সমাজের পুরুষ যারা দাঁড়িয়ে নির্ধারণ থাকে করে রাস্তায়, তারা নির্ধারণ করে দিচ্ছে। এবং আমি হুম একটা ছোট উদাহরণ দেই, আমি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে একটা বিশাল জনগোষ্ঠী, সেখানে নারী সমাজ, তারা গার্মেন্টসে কাজ করেন এবং তারা হুম একেবারে অনেকেই দেখছিলাম যে আপাত মস্তক একেবারে আবৃত অবস্থায় তারা যাচ্ছেন প্রচন্ড গরমের মধ্যে। তো আমি আইভি আপা, সেলিনা হায়াত আইভি, তখন তাকে বললাম যে আপা, এগুলো তো মানে দেখে মনে হচ্ছে তারা আপনার ভোটার না, তারা হুম তো মনে হচ্ছে কোনো মানে মানে ধর্মীয় সংগঠনের উগ্রবাদী কর্মী, হ্যাঁ। তো হুম তখন তিনি আমাকে বললেন, দেখুন এই যে একটা ডিফারেন্স বিটুইন গ্রাসরুট পলিটিশিয়ান ভার্সেস, আমি বলবো যে মানে ওই সেন্ট্রাল পলিটিশিয়ান। সেন্ট্রাল থেকে আমি গেলাম, আমার একটা সোশ্যাল অবজারভেশন, এটা আমি অবজার্ভ করলাম, তাকে আমি প্রশ্ন করলাম, এই যে একটা জনগোষ্ঠী সকালবেলা যাচ্ছে, ঘোরাফেরা করছে, এরা কি আপনার ভোটার? উনি বললেন, নফেল ভাই চিন্তা করবেন না, এরা সবগুলোই আমার ভোটার। আমি বললাম যে যে পোশাক আশাকে তো মনে হচ্ছে না। তুমি না, আমার এই মেয়েগুলো যখন কাজে যায়, সমাজে ওই যে মোড়ে মোড়ে পুরুষগুলো দাঁড়িয়ে থেকে তারা কুমন্তব্য করে, তারা তার পোশাক আশাক নিয়ে মন্তব্য করছে, কাজে যাচ্ছেও বা নানান ধরনের বাজে মন্তব্য, নানান কিছু বলছে, তারা বাধ্য হয়ে সমাজের চাপে, গার্মেন্টস কর্মী সমাজের চাপে বাধ্য হয়ে তারা এই আবরণ নিয়েছে। আবার এই কর্মী রাতের বেলা তার যে কোনো হুম হুম পারিবারিক প্রয়োজনে আমার কাছে হাজির হয়ে যায়, তখন কিন্তু সেটা থাকে না। এই যে একটা বিশাল জনগোষ্ঠী নারী আমাদের, যারা কর্মক্ষম কাজে অংশগ্রহণ করতো, তারা কিন্তু এখন সমাজে ধীরে ধীরে আবারও তাদেরকে ঠেলে দেওয়া, পিছিয়ে দেওয়া, আপনি দেখবেন যে
কোনো কারণ ছাড়াই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো হিজাব পরা না পরা নিয়ে কোনো আলোচনা ছিল না। যার ইচ্ছা হয়েছে সে পড়েছে, যার ইচ্ছা হয়নি সে পড়েনি। করেনি। এখন সেটাকে কিছু পুরুষ তাদের ডাকসু নির্বাচনের সময় স্লোগান দেওয়া শুরু করলো সেটা নিয়ে, অর্থাৎ নারীদেরকে উৎসাহিত নয়, এক ধরনের একটা বার্তা দেয়া যে ইফ ইউ ওয়্যার দিস ইউ আর এ গুড গার্ল, ইফ ইউ ডোন্ট ওয়্যার দিস ইউ আর এ ব্যাড গার্ল। ব্যাড এই যে গার্ল। একটা সোশ্যাল কনজারভেটিজমকে চাপিয়ে দেয়া, ধর্মীয় কনজারভেটিজমে রূপান্তর করা, এগুলা কিন্তু হচ্ছে, এটাকে একটা ভয়, এখানে একটা ব্যাপক ভয় সমাজের উপর আপনি চড়িয়ে দিচ্ছেন। আমি সংখ্যালঘু সম্প্রদায়, প্রগতিশীল রাজনীতিবিদ, সংস্কৃতিকর্মী তাদের কথাতেই যে গেলাম না, আমি একদম বেসিক জাস্ট নারী পুরুষের ক্ষেত্রে বললাম। ঢাকা শহরের ভেতরে আমি এই মুহূর্তে অনেক নারী, আমাদের পরিচিত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কাছে যখন কথা বলি, তারা এখন বলছেন যে রাস্তায় বেরোতে ভয় লাগে, ভয় লাগে, গাড়িতে বসে থাকতেও ভয় লাগে। সম্ভ্রান্ত সমাজের মানে অর্থশালী নারীরাও বলছেন যে গাড়িতে বসে থাকলে ভয় লাগে, গাড়ির ভেতরে না বলে যে আমি কি কাপড় পরে বসে আছি সেটা যদি চেক করতে থাকে। এই যে একটা ইউনুসের এই যে একটা ভয়াবহ সরকার একটা ভয়াবহ ভয়ের সংস্কৃতি ঢুকিয়ে দিল। আপনি দেখবেন যে কোথাও বাউল গানের আসর হচ্ছে, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে ঢাকা শহরের বাইরে, সেখানে গিয়ে কিছু তৌহিদি জনতার নামে কিছু জঙ্গি সেখানে গিয়ে আক্রমণ করছে। এগুলো তো ছিল না আমার দেশে। তো এই যে একটা সার্বিকভাবে ভয়ের পরিবেশের সৃষ্টি করা হয়েছে, এগুলোতে কিন্তু মদদ দিচ্ছে কারা? আপনি এইটা একটা পাকিস্তানিকরণের একটা ষড়যন্ত্র। আপনি দেখবেন যে পাকিস্তানেও উচ্চবিত্ত যারা, তারা খুবই লিবারেল, তারা খুবই ওয়েস্টার্ন, হাতে রেড ওয়াইন, মুখে চিজ নিয়ে ওই দুবাই, লন্ডন, সিঙ্গাপুর ঘুরে বেড়ায়, কিন্তু দেশের ভেতরে গিয়ে তারা কিন্তু এই অতিরক্ষণশীলতা এবং উগ্রবাদকে তারা সহযোগিতা করে। এই একইভাবে আপনি দেখবেন একটি রাজনৈতিক দলের কর্মী বা নেতা পর্যায়ে তারা ডিপ্লোম্যাটিক মিশনে গিয়ে দেখবেন, আমি নাম বলছি না, আমাদের সহকর্মী, রাজনৈতিকভাবে আমরা অন্য দল করি, তাদের জীবন আচরণ আর রাজনৈতিকভাবে যখন তারা মাঠে আসেন, মঞ্চে আসেন, তাদের বক্তব্য উগ্রবাদীদের পক্ষে চলে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি। আর ধর্মীয় কট্টর সংগঠনের কথাগুলো তো আমি বললামই না। এখানে আমাদের ধর্মীয় সংগঠনের মধ্যে যারা ধরেন একটু লিবারেল, এবং ইসলাম ধর্মের কিন্তু অনেক ইন্টারপ্রিটেশন আছে, শুধু একটা যে মওদুদির ইসলাম কিন্তু ইসলাম না, ইসলামের অনেক ধরনের ভেরিয়েন্টের মধ্যে যারা সমাজের সকলের সাথে মিলে একটা প্রগতিশীল সমাজ চায়, সেই ধরনের ভ্যারিয়েন্টের দিনের ইন্টারপ্রিটেশনধারী অনেক আলেম ওলামা আছেন। তারা এখন ভয় পাচ্ছেন যে আমরা সমাজে যে সম্প্রীতির কথা বলবো, এটা বলতে গেলে না হয় আমার ঘাড়ে মাথা থাকে কিনা। এই ধরনের অবস্থা কিন্তু আমাদের দেশে চলছে, এবং সেটা পরিত্রাণ পাওয়ার জন্য একটি বড় রাজনৈতিক শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ, আমি বলবো আওয়ামী লীগের সাথে 14 দলের সাথে যারা সম্পৃক্ত ছিলেন, জাসদ ছিল, ওয়ার্কার্স পার্টি ছিল, ন্যাপ ছিল, বাসদ ছিল, বাসদের একটা অংশ ছিল, নানান জাতীয় পার্টি, শেখ শহীদুল সাহেব ছিলেন, এই যে একটা বিশাল জনগোষ্ঠীকে আপনি নিষ্ক্রিয় করে রেখেছেন, কার্যত আপনি ব্যান করে রেখেছেন, তাদেরকে আপনাকে রাজনীতিতে অংশগ্রহণ করতে দিতে হবে। নয়তো এই বিএনপির হাত ধরেই বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে উগ্রবাদ রাষ্ট্র ক্ষমতা দখল করে ফেলতে পারে, কারণ তাদের সেই রাজনৈতিক সক্ষমতা আছে বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি না, কারণ তারা সবসময় তাদের সাথে মিলেই রাজনীতি করেছেন। আপনি একদিন ধরে যার সাথে সংসার করলেন, আজকে তাকে আপনি প্রতিপক্ষ বানিয়ে জনগণকে আপনি ধোঁকা দিতে পারেন, কিন্তু আপনি যে একই গোত্রের, একই চিন্তার, একই ভাবনার, একই আদর্শের, সেটা তো আপনি লুকিয়ে রাখতে পারবেন। এটা তো ডে ওয়ান থেকে আপনি শুরু করে দিয়েছেন। আপনার যারা মানে অবস্থানে, আমি ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ এখানে হয়ে যায় এই ধরনের আমি কথা বলবো না, পোশাক আশাকের মাধ্যমে কিন্তু আপনি বার্তা দিয়ে দিচ্ছেন। আমি মানে কোন পোশাক পরে রাষ্ট্রীয় অনুষ্ঠানে নিজেকে মানে প্রেজেন্ট করব, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা বার্তা দিয়ে দিচ্ছেন যে আপনি চিরায়ত বাঙালির সংস্কৃতি, হ্যাঁ, চিরায়ত বাঙালির সংস্কৃতিতে কিছু পোশাক আশাক তো আমরা ধরে রাখি, যে আমরা পুরুষদের ক্ষেত্রে পাজামা পাঞ্জাবি, শাড়ি পরতে, এটা আছে না? চিরায়ত বাঙালির যে চিরায়ত সংস্কৃতি, সেটা বাদ দিয়ে সেমি ওয়েস্টার্ন আবার সেমি পাকিস্তানি প্রেজেন্টেশন নিজেকে যখন আমি করি, তখন কিন্তু সমাজে একটা বার্তা দিয়ে যায় যে দিস ইজ দ্য ট্রেন্ড, দিস ইজ দ্য ওয়ে আই ওয়ান্ট মাই নেশন টু গো, এন্ড ইফ দ্যাট ইজ হোয়াট ইজ মাই প্ল্যান ইজ, তাহলে কিন্তু আমাদের সকলের জন্য চিন্তা এখানে আছে এবং শঙ্কার জায়গাটা ব্যাপক। ধন্যবাদ নফল ভাই। আমাদের বাংলাদেশে একটি চর্চাই আছে, বলা হয় যে মেয়ে মানুষ, সেই জায়গায় আবার আমাদেরকে নিয়ে যাওয়ার এক ধরনের ষড়যন্ত্র চলছে। আপনাদের আওয়ামী লীগের ব্যাপারে একটি কথা বলে জামাত শিবির কিংবা তাদেরকে, আমি বলি বাংলাদেশে হয়তো এখন সবাই রাজাকার নেই, কিন্তু পাকি বাঙালি রয়ে গেছে। তো এই পাকি বাঙালিরা বলে যে আওয়ামী লীগ মানে আপনাদের মূল লক্ষ্যই হলো
ইসলাম ধর্মকে নির্মূল করা। আপনি যদি এই বিষয়টাকে একটু তাদের এই দেখুন, এটা কথাটার উত্তর বারবার দিতেন। বারবার আমরা এমন একটা পর্যায়ে আছি যে ক্রস ফায়ারের মধ্যে ছিলাম আওয়ামী লীগ। হ্যাঁ, হুম, উগ্র অতি প্রগতিশীলরা বলতো যে জনেত্রী শেখ হাসিনা 600 মসজিদ কেন বানিয়েছে। এটা রাইট। উগ্র বাম যারা রাজনীতিতে মানে ওই ভোট নেই কিন্তু তত্ত্ব কথার শেষ নেই এই আলোচনা করতেন। এটা আমি ভারতে বা আমাদের যারা আশেপাশের দেশগুলোতে উগ্র যারা অতি প্রগতিশীল তাদের মধ্যে শুনেছি। হ্যাঁ, তসলিমা নাসরিন তিনিও প্রায় সময় আমি দেখি অনেকে এই ধরনের যারা মানে বাস্তবতা বিবর্জিত লেখক বা যারা আছে নাকি তারা বলতে পারেন তাদের এটা বলা আছে। আরেকটা গ্রুপ বলছেন যে আওয়ামী লীগ নাকি দ্বীনে ইসলামের ক্ষতি করেছে বা সেটা। হুম, আমি বলবো বঙ্গবন্ধুর কন্যা জনেত্রী শেখ হাসিনা সঠিক পথেই যাচ্ছিলেন। হ্যাঁ, রাষ্ট্র ধর্মের দায়িত্ব না নেয়ায়, ধর্ম প্রাইভেটাইজ হয়ে, ধর্মকে রাজনীতিকরণ করে, ধর্মকে একটা রাজনৈতিক দলের অ্যাসেটে আমরা পরিণত হতে দিয়েছি। রাষ্ট্রের দায়িত্ব কিন্তু ধর্মকেও কিন্তু তাকে সহযোগিতা না শুধু নিয়ন্ত্রণ করতে হবে। কেন নিয়ন্ত্রণ হুম, করতে হবে? আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠানে কিছু ছাত্রকে শুধুমাত্র শেখাতে পারেন, সেটা মাদ্রাসা হোক, স্কুল হোক, ইংলিশ মিডিয়াম হোক। হ্যাঁ, কিন্তু প্রতি শুক্রবার একটা মসজিদে যে প্রিচিংটা হচ্ছে সেটা কে করবে, কি করবে, সেটার যদি বিষয়ে মনিটরিং রাষ্ট্রের না থাকে তাহলে কিন্তু রাষ্ট্র কিন্তু ধীরে ধীরে ওই পথেই যাবে যে অন্ধকার পথে কিন্তু হাঁটতে থাকবে। তাই বলবো হুম, যে জনেত্রী শেখ হাসিনা 600 মসজিদ না, সারা বাংলাদেশের সকল মসজিদকে রাষ্ট্রের মনিটরিং এর মধ্যে এবং সরাসরি রাষ্ট্রের পেমেন্ট অর্ডারের মধ্যে নিয়ে আসা উচিত ছিল। যে হুম, লাইসেন্সধারী ইমাম প্রিচিং করবে, তিনি খুতবা কি দিবেন সেটা রাষ্ট্র মনিটর করতে হবে। তিনি কি জঙ্গিবাদ প্রচার করছেন, উগ্র রক্ষণশীলতা প্রচার করছেন, বা দ্বীনে ইসলামের নাম দিয়ে সমাজে হুম, মানে কুপমণ্ডুকতা, সংকীর্ণতা, অতিরক্ষণশীলতা, নারীর প্রতি সহিংসতা এগুলো প্রচার করছেন। হ্যাঁ, তো এই হুম, যে একটা আমাদের, এটা আমি বলবো একটা সামাজিক ব্যর্থতা, রাষ্ট্রের সেই সক্ষমতা আসলে ছিল না এই পর্যায়ে মনিটরিং করা। তো এইগুলো আমরা করতে পারিনি। এগুলো করতে পারলে আমরা আমরা ধরেন সহযোগিতা করেছি মসজিদে। আমার নির্বাচনী এলাকার অনেক মসজিদে আমরা অনেক সহযোগিতা করেছি, সহযোগিতার শেষ নেই। কিন্তু সেই মসজিদগুলোতে গিয়ে যখন আমি বলেছি যে একটা একটা এস্টাবলিশমেন্ট হয়েছে এখানে, এই হুম, এস্টাবলিশমেন্টে মানে ইলেকট্রিসিটি খরচ হয়, এখানে নামাজ পড়া হয় 5 ওয়াক্ত, কিন্তু আমি এই মসজিদে দিনের বেলা সকালবেলা, আপনি মালয়েশিয়াতে যাবেন দেখবেন মসজিদগুলো কিন্তু কমিউনিটি সেন্টারও। সেখানে নার্সিং মানে ওই যে মায়েদেরকে সকালবেলা ওখানে অনেকগুলো রুম থাকে, সেখানে কাউন্সেলিং করানো হয়। সেখানে বাচ্চাদের মানে এক ধরনের নার্সিং এই যে করানো হয় ওখানে। ডে কেয়ারের কাজও অনেক জায়গায় আমি দেখেছি যে একটা মসজিদে সকালবেলা অক্ষর জ্ঞান দেওয়ার জন্য আমরা, এটা আমার বাবা যখন মেয়র ছিলেন চট্টগ্রামে তিনি কিছু স্কিম জি, করেছিলেন যে একটা ইনফ্রাস্ট্রাকচার, আমি সেখানে একটা জি, যদি একটা মৌলবী তাকে একটা বেতন দেয়, তিনি যদি বেসিক এডুকেশন তার থাকে বাংলা ইংরেজি অঙ্ক, তাকে নিরক্ষর মুক্ত সমাজেও করার কাজেও আমি কেন ব্যবহার করব না? তাকে সোশ্যালি প্রোডাক্টিভ কাজে যদি আমি ব্যবহার না করতে পারি, ইউটিলাইজ করতে না পারি, তখন সে আনপ্রোডাক্টিভ কাজে সে ব্যবহৃত হয়। এবং সেটাই হচ্ছিল। এই আমি বলবো যে দ্বীনে ইসলামের যে প্রগতিশীলের পথশীলতার পথে যে আমাদের মানে যাত্রা, ধর্মকে সেটাকে ইউটিলাইজ বলবো আমি, ইউটিলাইজেশন, সেটা ক্ষেত্রে আমাদের কিছুটা ব্যর্থতা আছে অবশ্যই। কারণ ধর্ম মন্ত্রণালয় যেটা মানে টিপিক্যাল আমলাতান্ত্রিক অ্যাক্টিভিটি, হজ মনিটরিং করব আমরা শুধুমাত্র, হজের সময় কি করব, টিকিট টিকিট ট্রাভেল, ইটস নট এ ট্রাভেল এজেন্সি, উই হুম, ইউজ দ্য রিলিজিয়াস মিনিস্ট্রি অ্যাজ এ ট্রাভেল এজেন্সি। এটা আমাদের, আমি তো মন্ত্রণালয়ে ছিলাম 5 বছর উপমন্ত্রী হিসেবে, যদিও সেটা আমার কোনো ডিসিশন মেকিং পাওয়ার ছিল না, কিন্তু আমি দেখেছি হুম, ভেরি সিরোমোনিয়াল। হ্যাঁ, আর যারা আমরা লিডারশিপ পজিশনে থাকি তারা কিন্তু ওই ব্রড পিকচারের কথাটা ভুলে যায়, সিরোমোনিয়াল পথে থাকি। কারণ আমরা যা বলছে স্যার, ওখানে গিয়ে ফিতা হুম, কাটলেই রাষ্ট্র সব ঠিক হয়ে যাবে, ওখানে গিয়ে বক্তৃতা দিলে সবকিছু আনুষ্ঠানিকতা এবং রিচুয়ালিস্টিক অ্যাক্টিভিটির মধ্যে কিন্তু রাষ্ট্রকে আমরা বন্দি করে ফেলেছি। কারণ আমরা সেই আমলাদের কথাতে সেভাবে পরিচালিত হয়েছি। এটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা আমি বলবো। যে ধর্ম মন্ত্রণালয় তো ট্রাভেল এজেন্সি না, তারা শুধু কাজ করছেন কি ওই ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট, কিভাবে হজে যাবে, কিভাবে হজ থেকে আসবে, আর কিছু লোককে কিভাবে ফ্রিতে হজ করাবে। আর ইসলামিক হুম, ফাউন্ডেশন কি করছে, মসজিদগুলো থেকে, তারপর ওয়াকফ এস্টেট, হিউজ এস্টাবলিশমেন্ট আমাদের ওয়াকফ, সারা বাংলাদেশের থেকে হাজার হাজার কোটি টাকার পলিটিক্যাল ইকোনমি এটার। হ্যাঁ, ইকোনমি হুম, আছে আবার পলিটিক্সও আছে, কেন সেগুলোতে কিন্তু অনেক ধরনের পাওয়ার পলিটিক্স থাকে। জি, এইগুলো স্টাডি করার জন্য ধর্ম মন্ত্রণালয় শুড হ্যাভ বিন ইন চার্জ অফ পলিসি মেকিং ডিসিশন, যে ধর্মকে আমি প্রোডাক্টিভলি রাষ্ট্রের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে আলেম ওলামাদেরকে সাথে নিয়ে কাজে লাগাবো। শুধু ওয়াজ করলে হুম, হবে না, শুধু ওয়াজ মাহফিল করলে হবে না, সেটা সোশ্যাল ইউটিলিটিটা কি, হোয়াট এম আই প্রিচিং, এগুলো মনিটরিং এর বিষয় ছিল।
এগুলো মনিটর আমরা, এবং কালচারের সাথে আমাকে একটা সম্পৃক্ততা করা, ধর্ম যেন কালচারের প্রতিপক্ষ না হয়ে যায়। আপনি দেখবেন মিডল ইস্টে এখন আরবরা, যারা গালফ আরব, আমি অন্য আরবদের কথা বলছি, গালফ আরবরাই কিন্তু ওয়াহাবিবাদ এবং সালাফি মতবাদের কিন্তু একসময় সবচেয়ে বেশি কট্টর ধর্মীয় অবস্থানে ছিল। তারা নিজেরা এখন বুঝতে পারছে এর কারণে তাদের সমাজের কত বড় ক্ষতি হয়ে গেছে। তারা সেখানে এখন সঙ্গীতের চর্চা করছে। আমি ইউনেস্কোর একটা অনুষ্ঠানে যেখানে এক সময় ফতোয়া দিল, রং ফতোয়া, আমি বলবো যে বাদ্যযন্ত্র নাকি ব্যবহার করা যাবে না। কোথায় লেখা আছে এটা সহিহ হাদিস নাকি এটাকে ভুল হাদিস আমি বলতে পারবো না, কিন্তু তারা হাদিসের সেখানে ইন্টারপ্রিটেশনটা এমন ভাবে অবশেষে করেছে, বাদ্যযন্ত্রের মাধ্যমে একজন আরব নারী সুরেলা কণ্ঠে তিনি সঙ্গীত পরিবেশন করছেন, আরবি সঙ্গীত পরিবেশন করছেন। ইউনেস্কো সেখানে প্রমোট করছে আরবিক কালচার, গালফ আরবিক কালচার। এখন সেই সঙ্গীত তার ফেরত এসেছে, কিন্তু ক্ষতিটা তারা আমাদের করে দিয়েছে। আমাদের ওখানে যে এক্সপোর্টটা তারা করেছে দ্বীন ইসলামের ইন্টারপ্রিটেশনের, সেটার কারণে আমি বলবো যে আমাদের পুরো পৃথিবীর মধ্যে একটা এই ধরনের ব্ল্যাক হোল আমরা সৃষ্টি করেছি, যেখানে ধর্মের উগ্র, রক্ষণশীল এবং পশ্চাৎ একটা মানে পিছিয়ে পড়া, যেটা দেওবন্দি ধারণার কিছু জন সেটা বলতেন, বা মদদির যে ইসলাম, সেটাকে আমরা সেখানে কিন্তু নানান ভাবে নানান প্রকারে বাড়তে দিয়েছি। তো সেটা আমি বলবো যে ব্যর্থতা, মানে ওদিক থেকে যে আসলে শুনুন, আমাদের নেতৃত্ব যে অবস্থায় রাষ্ট্রের দায়িত্ব নিয়েছে, ভাত পেত না, জল পেত না, মেডিসিন পেত না, আশ্রয় ছিল না, বেসিক জিনিসই ছিল না। লিটারেসি রেট ছিল আপনার 51%, সেখান থেকে সে 74-75-এ নিয়ে আসছে। তো শূন্য থেকে শুরু করতে গেলে তো কোথাও শুরু করতে হবে, তিনি অনেক দূর এগিয়ে এনেছিলেন, কিন্তু দুর্ভাগ্য আমাদের ষড়যন্ত্রের কারণে এটাকে ক্রিস্টালাইজ করা যায় না, ইনস্টিটিউশনালাইজ করা যায় না। এবং আমি বলবো রাষ্ট্রের যে পার্মানেন্ট গভর্নমেন্ট আছে, স্থায়ী সরকার, আমলাতন্ত্র, সেখানের মধ্যে আমরা একটা রেভলিউশনারি চেঞ্জ আমরা আনতে পারিনি। সেখানে আমরা ভেরি ক্ল্যারিক্যাল, ভেরি সেরেমোনিয়াল এবং ভেরি, আমি কি বলবো, মানে ওই রুলস বেসড একটা বিউরোক্রেসি পার্মানেন্ট স্টেটে আমরা তৈরি করেছি, যাদের ডেভেলপমেন্টের আইডিয়াটা ছিল কনস্ট্রাকশন, ইনফ্রাস্ট্রাকচার ইত্যাদি ইত্যাদি। ডেভেলপমেন্ট যদি হিউম্যান ডেভেলপমেন্ট না হয়, কালচারাল ডেভেলপমেন্ট না হয়, আপনার সোশ্যাল ডেভেলপমেন্ট না হয়, সেখানে ইকোনমিক ডেভেলপমেন্ট পার্মানেন্সি, স্থায়িত্ব পায় না। এইটা বুঝতে আমরা অনেক সময় ভুলে গিয়েছি। থ্যাংক ইউ নওফেল ভাই, ক্লারিফাই করবার জন্য। এগুলো গুরুত্বপূর্ণ আসলে। এই আমি একটু দুঃখের সাথেই বলছি যে এই ধরনের অনেক কিছু অনেক সময় অনেক মানে কঠিন কঠিন কিছু অভিযোগ আসে আওয়ামী লীগের উপরে, কিন্তু আমরা সবসময় আসলে আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে এগুলোর একটা অস্ত্র স্বরূপ কথা পাই না, যে যেটাকে আসলে অস্ত্রের মতন পরে আবার একটি উত্তর হিসাবে ব্যবহার করা যাবে। আপনি সেরকমই একটা উত্তর দিলেন। আমার পরবর্তী প্রশ্নটা আমাদের সুশান্ত দাশগুপ্ত দাদার কাছে। আমরা 2020 সালে পৃথিবীতে একটি বায়োপলিটিক্স দেখেছি। অনেকে স্বীকার করেন, অনেকে করেন না। সেটা ছিল আসলে করোনা। এন্ড আফটারওয়ার্ডস উই হ্যাভ সিন আ লট অফ পলিটিক্স উইথ ভ্যাকসিন। তো সেই সাথে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটকে মিলিয়ে আপনার কাছে একটু জানতে চাইবো যে বায়োপলিটিক্স এর মাধ্যমে রাষ্ট্র কিভাবে জনগণকে নিয়ন্ত্রণ করে বলে আপনি মনে করেন? বাংলাদেশের বর্তমান অবস্থাকে একটু মাথায় রেখে যদি আপনি উদাহরণস্বরূপ বলতেন কথাটা। আচ্ছা, আমি বলি আসলে ওই গত এই লাস্ট 10-15 মিনিট মানে নফেল ভাইয়ের কথা এত মুগ্ধ হয়ে শুনছিলাম যে আমি এখন ওইটার ভিতরে মানে এখনো ওইখানেই আছি আর কি। ধর্ম, ওই দেন মানে প্রাতিষ্ঠানিককরণ এইগুলাতেই মাথা ঘুরতেছে আর কি। হোয়াটএভার, মানে এই যে এই বায়োপলিটিক্স এর যে বিষয়টা, জাস্ট ইমাজিন করেন এই আজকে কালকে গত 2-3 দিন ধরে কি হচ্ছে। আজকে আমাকে একজন বঙ্গবন্ধু মেডিকেল কলেজের একজন ডাক্তার, উনি আমাকে জানালেন যে দাদা রাজশাহীতে মানে অ্যাডাল্ট কয়েকজনকে একটা সার্ভে হয়েছে, ব্রাক সম্ভবত একটা সার্ভে করছে। এই সার্ভেতে দেখা গেছে যে মানে নরমালি এই যে আম জাতীয় বিষয়গুলো কিন্তু বাচ্চাদের হয়, দেখা গেছে যে বয়স্ক কয়েকজনেরও কিন্তু এই এই রোগ দেখা গেছে, কিন্তু এটা বর্তমান গভর্নমেন্ট এটা অস্বীকার করতেছে। তো কেন আমি এই উদাহরণটা দিলাম, আপনি গত 2-3 দিন যদি দেখেন তাইলে আপনি বায়োপলিটিক্সটা বুঝতে পারবেন। আপনি খেয়াল করে দেখেন ইউনূস সরকার গত এই 18-19 মাসে কি করছে। তারা কিন্তু সম্পূর্ণভাবে যে আমাদের যে মেডিকেল সেক্টরটা, এই যে স্বাস্থ্য সেক্টরটা ধ্বংস করে দিছে। এটার ভেতরে কিন্তু বায়োপলিটিক্স আছে। কেন বায়োপলিটিক্স আছে এটার একটা এক্সাম্পল দিই আমি। বিকজ এখানে ব্যবসা হলো মেইন বিষয়। ব্যবসার সাথে পলিটিক্স বিষয়। যেমন দেখেন যে গত স্বাস্থ্য উপদেষ্টা উনি এখন 5 তলা বিল্ডিং বানাচ্ছেন। টাকা কোথায় পেলেন? কারণ এই যে টিকার যে পলিটিক্স, এই টিকা তো আর ধরেন বাংলাদেশে কিন্তু বানানো হয় না। এগুলা কিন্তু বাইরের দেশ থেকে আসে। তো বাইরের দেশ থেকে যে টিকাগুলো আসছে,
টিকাগুলো কোন দেশ থেকে কিনবে, এটা কিভাবে পাকিস্তান থেকে কেনা যায়, এই পরিপ্রেক্ষিত এটা কিভাবে তুরস্ক থেকে কেনা যায়, এটা কিভাবে হুম। ওই সমস্ত দেশ থেকে কেনা যায় যেগুলো আমাদের দেশের মানে প্রো 71 যে পররাষ্ট্রনীতির বাইরে গিয়ে কিভাবে এই টিকাগুলা কিনা যায়, এই এই প্রেক্ষাপট কিন্তু ইউনূস তৈরি করে গেছে। কিন্তু গত গত 19 মাসে আপনারা খেয়াল করে দেখবেন যে এই যে কেন এখন টিকা নাই, বিকজ এই যে ইউনূসের যে স্বাস্থ্য উপদেষ্টা বা ইউনূস নিজেও এমন ভাবে এই প্রেক্ষাপটটা তৈরি করছে, তার বিজনেস প্লাস পলিটিক্স প্লাস নিজের স্বার্থের জন্য এই টিকা কিন্তু তারা আমদানি করে নাই। টিকা কিন্তু যেগুলো দেশে ছিল পর্যাপ্ত পরিমাণ ছিল ওইগুলো পাস করে নাই। টিকার কিন্তু একটা মেয়াদ আছে, এক্সপায়ারি ডেট আছে। আপনি যদি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে টিকা না দেন তাহলে ওই টিকা যতই মজুদ থাকুক এটা কিন্তু লাভ নাই। তাই এই যে বায়ো পলিটিক্স এর কথা বললেন, এটা তো অবশ্যই এটা কিন্তু ইন্টারন্যাশনালি এই বায়ো মেডিসিন মানে বায়ো পলিটিক্স এটা একটা বিগ থিং, এবং আমরা এটা প্রেক্ষাপট দেখছি এবং আমরা এখন সাফার করতেছি কিন্তু, এবং এই সাফার করার পেছনে ইউনূস মানে শতভাগ দায়ী, এবং সে তার স্বার্থেই কিন্তু এই কাজটা করছে। এবং আপনি এখন খেয়াল করে দেখবেন আগামী এক সপ্তাহ আপনি ফলো করেন দেখবেন যে এই যে মানে বিএনপি গভর্নমেন্ট অবশ্যই এই যে টিকার যে শর্টেজ এটা কিভাবে সে ফিল আপ করে আপনি দেখবেন। তাদের পররাষ্ট্রনীতি ফলো আপ করবেন দেখবেন যে এটা হয়তো তুরস্ক হয়তো মানে ওই সমস্ত দেশ থেকে বা চায়না বলেন তুরস্ক বলেন এইদিকে আপনার পাকিস্তান বলেন ওই সমস্ত দেশ থেকে কিন্তু এগুলো তারা কিনবে। কেনার মাধ্যমে তারা তাদের পররাষ্ট্রনীতি ওই ওই প্রো পাকিস্তান প্রো চায়না দিকে মুভ নিবে এবং আমাদের দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। তো আপনার আরেকটা বিষয় আমি একটু সংযুক্ত করব, আপনি যে কথা বলছেন বায়োপলিটিক্স এর ক্ষেত্রে প্লিজ এখানে একটা এনজিওফিকেশনেরও বিষয় আছে রাষ্ট্রের। হ্যাঁ, যে যে কাজটা রাষ্ট্র ইফেক্টিভলি করেছে, যে আমাদের নেত্রী কিন্তু বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রের মাধ্যমে রাষ্ট্রের সকল অ্যাপারেটাসের মাধ্যমে কোভিডের যে টিকাটা দিলেন বিনা মূল্যে দিয়ে, তখনই কিন্তু এই এনজিও পার্টি এনজিও পলিসি মেকাররা বলেছিল এগুলো এনজিওদেরকে দিয়ে দেওয়ার জন্য, যে এনজিওরা দিবে, এনজিওরা এগুলো থেকে ফান্ড খাবে, বিদেশ থেকে পয়সা আনবে, ইউনুসের ওই যে রূপায়ণের বিল্ডিং এ আরো বাড়ি হবে 5টা, আরো মানে প্রাইভেট তার আরো ব্যবসা বাণিজ্য বাড়বে। তো এই যে ব্র্যাকের দেখবেন, ব্র্যাকের যারা মালিক পক্ষ আছে আসিফ সালি থেকে শুরু করে যারা আছে দেখবেন মানে ল্যাভিশ লাইফ লিড করছে, কিন্তু খুব গরিবের দুঃখ গরিবের বেদনা এগুলোকে বিক্রি করে। যে এই যে আপনি দেখবেন যে মানে এনজিও যারা পরিচালনা করেন, আমি তাদের বিরুদ্ধে বলছি না, তারা চায় রাষ্ট্রের সক্ষমতাটাকে তাদের হাতে ডেলিগেট করতে, এবং যারা ওয়েস্টার্ন আমরা বলবো যারা মানে ওই যে ওই কর্পোরেট ওয়ার্ল্ডের ইন্টারেস্ট সার্ভ করে, তারাও সেটাই চায় যে স্টেট শক্তিশালী হোক। দেখবেন আমার কিন্তু প্রত্যেকটা স্টেট ইনস্টিটিউশনকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। বায়োহ্যাজার্ড ম্যানেজ করবে রাষ্ট্র, বিকজ তাহলে তার জন্য অনেক ইফেক্টিভলি সেটা করতে পারে। এই বায়োপলিটিক্স এর অংশটাই হচ্ছে এটাকে একটা এনজিওফিকেশন বা প্রাইভেটাইজেশনে করার একটা ব্যাপক চিন্তা থাকে। এইটা থেকে কিন্তু ইউনুস দেখবেন একটা গ্রামীণ স্বাস্থ্য নিয়ে সে পড়েছিল গত 18 মাস, তার একটা সংগঠন বানিয়েছে গ্রামীণ স্বাস্থ্য, ওইটা সরকারের চাইতে বড় হবে, সেটার মাধ্যমে স্বাস্থ্য সেবা নিশ্চিত হবে। এখন এটা নিয়ে একটা সাইনবোর্ড, নতুন একটা টিকেট, সেটা নিয়ে এখন সে বিদেশ ঘুরছে। এই ভ্যাকসিনেশন প্রোগ্রাম তারা চাইছিল এনজিও দেরকে দিয়ে দিতে, যাতে করে এনজিওরা কিন্তু পার্টনার পজিটিভলি তারা দেওয়া হয়, কিন্তু পুরোটা যখন আপনি তাদেরকে দিয়ে দিবেন এই গ্যাপগুলো তৈরি হবে, 90% থেকে 60% ইমিউনাইজেশন হবে, এবং তারা সেটাই চায়। আফ্রিকাতে কিন্তু ওই এনজিওফিকেশন করে রাষ্ট্রের সকল দায়িত্বকে ডেলিগেট করে দিয়ে এখনো সেখানে দেখা যাচ্ছে পোলিও পাওয়া যায়, এখনো সেখানে আপনার স্মল পক্স এর আপনার পেশেন্ট পাওয়া যাচ্ছে। আমাদের দেশেও কিন্তু তারা পছন্দ করে নাই জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রকে ব্যবহার করে, রাষ্ট্রের অ্যাপারেটাসকে ব্যবহার করে যে এতগুলো ভ্যাকসিনেশন প্রোগ্রাম, কোভিড ম্যানেজমেন্ট, বায়োহ্যাজার্ড ম্যানেজমেন্ট যেখানে নিয়ে এসেছিলেন, এগুলো তারা পছন্দ করে না। না এই জন্যই তো গত 19 মাসের ফসল কিন্তু আমরা এক সপ্তাহ ধরে দেখছি। কিন্তু মানে কোনোদিন আমাদের 16-17 বছরে কোনোদিন শুনছেন যে আমে কোনো শিশু মারা গেছে? আমি শুনি নাই। মানে আমার মনে হয় বাংলাদেশে কেউ শুনছে। তো এখন তো শুনলাম 43 জন মারা গেছে। পাশাপাশি কিন্তু বিএনপিও কিন্তু এই যে আপনার ভ্যাকসিনেশন প্রোগ্রামে কিন্তু ভালোই কাজ করেছিল, মানে যেহেতু তারা রাজনৈতিক সরকার ছিল এক সময় 2001 থেকে 2006 সালে, আর যাই করুক ভ্যাকসিনেশনের 12টা বাজায় নাই, তাই না? রাষ্ট্রের যেটা স্বাস্থ্যের প্রতি দায়িত্ব ছিল তারা কিন্তু অতটা খারাপ করে নাই, যদিও বা অন্যান্য দুর্নীতির আলোচনা আমাদের সময় ছিল, তাদের সময় ছিল। এই যে বেসিক সার্ভিস গুলো কিন্তু তারাও নষ্ট করেনি, এই ইউনুস কিন্তু এসে নষ্ট করছে। এটা এখন এই স্বাস্থ্যমন্ত্রী বলতে ভয় পাচ্ছে, ওই যে বললাম ভয়ের মাধ্যমে যেহেতু এসছে। না তারা তো ধরেন খালাতো ভাই ঠিক না, খালাতো মামাতো ভাই খালাতো ফুফাতো ভাই, সো তারা তো একজন আরেকজনকে দোষ দিতে পারে না। তারা তো আমরা যেটা বলতেছি যে গত 18-19 মাসে তারা এটা ধ্বংস করছে আমাদের ভ্যাকসিনেশন মানে পুরা স্কিম গুলা। তো এই সেম জিনিস কিন্তু বিএনপি কিন্তু বলতেছে না, স্বীকার করতেছে না, বাট দিস ইজ রিয়েলিটি। সো এটা অল অ্যাবাউট মানে পলিটিক্স, অল অ্যাবাউট
মানে ড্যামেজিং কান্ট্রি এবং নিজের স্বার্থ হাসিল করে, আর কিচ্ছু না। হুম 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 একেবারেই একেবারেই। আচ্ছা নফেল ভাই, আপনার কাছে আমার একটি প্রশ্ন, এটা আমাদের অনেকের কৌতূহল। এই বর্তমান যে আসলে প্রশাসন, এরা যেই ধরনের পলিসি মেকিং, ডিসিশন লেভেলে যে কাজগুলো করছে, প্রশাসনিক সিদ্ধান্তগুলো যেগুলো নিচ্ছে, এটা কি সম্পূর্ণভাবে প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে হয়, নাকি আমাদের কাছে মনে হচ্ছে কেন জানি এটার পিছনে কোনো একটা অদৃশ্য কোনো একটা শক্তি আছে? এরা কি আসলেই সম্পূর্ণ তাদের দলীয় জায়গা থেকে যারা নির্বাচনের মাধ্যমে সরকার সংসদ গঠন করেছেন এনিওয়ে, নাকি এর পিছনে আসলে কোনো অদৃশ্য মানে এটা কি একটা পাপেট গভর্নমেন্ট? দেখুন, প্রত্যেকটা সরকারের যখন পলিসি গুলো ফিক্স করা হয়, হ্যাঁ, আমাদের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা 2009 সালে যখন রাষ্ট্রীয় দায়িত্ব নিলেন, তার পেছনে পলিসি হোমওয়ার্ক ছিল। তখন পরবর্তীতে এই পলিসি অ্যানালিস্টরা, স্পেশালিস্টরা কিন্তু আমাদের দলে সেখানে কমে গিয়েছিলেন এবং সেটার কারণে আমাদের কিন্তু অনেক পলিসি ফেলিয়ার হচ্ছে। কিন্তু 9 সালের আওয়ামী লীগের সরকার যে দায়িত্বটা নিয়েছেন, এই যে আমাদের অর্থমন্ত্রী ছিলেন আবুল মাল আব্দুল মুহিত, হ্যাঁ, এই যে পলিসি ওয়ার্ক করার ক্ষেত্রে বিরোধী দলে থাকা অবস্থায় একটা বিশাল হোমওয়ার্ক করে কিন্তু মেগা প্রকল্পগুলো কিন্তু লিস্ট করেছেন। আমার এখনো মনে আছে, লালদিঘির পারে 2006 সালে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, সেবার আমার বাবা মেয়র নির্বাচিত হলেন, তাকে 21 দফা রাষ্ট্র মানে একজন রাজনীতিবিদ হিসেবে তিনি দিলেন। ওই কক্সবাজার থেকে 4 লাইন থেকে শুরু করে, টানেল করা থেকে শুরু করে, ডিপ সিপোর্ট থেকে শুরু করে সবকিছু তিনি সেখানে জনগণের কাছে হস্তান্তর করলেন। এগুলো কিন্তু পলিসি ডিসিশন, লেজিটিমেসি জনগণ থেকে আসা। এই যে হোমওয়ার্কটা, এটা কে করেছিল? ওই হোমওয়ার্কের সাথে কিন্তু আবুল মাল আব্দুল মুহিতের নেতৃত্বে একটা টিম ছিল, তারা সেগুলো কিন্তু করেছিলেন। এই হোমওয়ার্কের পরে সেটাকে জনদাবিতে পরিণত করা, জনদাবি থেকে সেগুলোকে প্রকল্পে পরিণত করা, প্রকল্প থেকে সেটাকে বাস্তবায়ন করা, এই যে একটা মানে গ্রোথ অফ, মানে গ্রোথ না, প্রসেস, এই প্রসেসটা তো আওয়ামী লীগ চর্চার মাধ্যমে এনেছে। পরে সরকারের ক্ষমতা আসার পরে হয়তোবা অনেক বেশি বিউরোক্রেসি লেড পলিসি এসেছে, কিন্তু পাবলিক লেড পলিসি যেটা কিন্তু আওয়ামী লীগের সেই প্র্যাকটিসটা ছিল। বিএনপির ক্ষেত্রে যেটা হয়েছে, দেখবেন যে তারা বিগত 17 বছরে এই যে কোনটা পাবলিক ডিমান্ড, কোনটা পাবলিক পলিসির ক্ষেত্রে ইম্প্যাক্টটা ফেলবে, সেই হোমওয়ার্কটা করার জন্য তারা চেষ্টা সেইভাবে করে করেননি। তারা অনেক বড় বোদ্ধা মানুষ অনেকজনকে রিক্রুট করেছেন। রিক্রুট করলে কিন্তু যে আপনি পলিসি অ্যানালিস্ট হয়ে যাবেন তা কিন্তু না। তাদের সাথে নারীর সম্পর্কটা কি, তারা কোন কোন জায়গায় গিয়েছেন, তাদের এক্সপিরিয়েন্সটা কি। আপনি শুধুমাত্র বিদেশি ডিগ্রি পেলেন আর বিদেশি বাংলাদেশে ল্যান্ড করলেন, আর আপনি মানে তাকে রিক্রুট করে আপনার প্ল্যানের অংশ করে ফেললেন, এইভাবে কিন্তু রাষ্ট্র পরিচালিত হয় না। এন্ড দেয়ারফর আমাদের সেই ক্ষেত্রে ধারণা করতেই হয় যে এগুলো প্রেসক্রাইবড, হ্যাঁ, প্রেসক্রাইবড পলিসি, মানে সুপারিশের ভিত্তিতে সরকার চলছে, সুপারিশ করছে কোন একটা অদৃশ্য জায়গা থেকে অনেকগুলো স্টেক হোল্ডার, একটা দুইটা না, অনেকগুলো স্টেক হোল্ডার মিলে স্টেক। এখন আমি যদি বলি এখানে কর্পোরেট ইন্টারেস্ট তার পলিসি সাজেশন থাকে, অবশ্যই আমাদের সময় ছিল স্টেক হোল্ডার তারা। আবার সবচেয়ে বেশি সমস্যা যেটা হয়েছে, আমার দেশের কর্পোরেট ইন্টারেস্টের কথা শুনে আমি কিন্তু আমার অনেক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছি, কারণ তারা আমার মেজর জব প্রোভাইডার ছিল। তারা মিল কারখানা করেছে, কলকারখানা করেছে, প্রতিষ্ঠান করেছে, ইত্যাদি ইত্যাদি, গ্র্যাজুয়েট এমপ্লয়মেন্ট দিয়েছে। একটা কথা এখানে আমি বলে রাখি, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার ব্যাংকের লাইসেন্স দিয়েছে, এটা নিয়ে অনেকজনের অভিযোগ ছিল যে এতগুলো ব্যাংক কেন দিয়েছিল। একটা ব্যাংক বাদে তার দেয়া কোনো ব্যাংক কিন্তু বন্ধ হয়ে যায় নাই আজ পর্যন্ত। তার ডিসিশনটা কি ছিল, এটার পেছনে হোমওয়ার্কটা কি ছিল? আমার ইকোনমির 70% এখনো ইনফর্মাল। সেই ইনফর্মাল ইকোনমিটাকে আমি যদি ফর্মাল ইকোনমিতে আনতে চাই, আমাকে ফাইন্যান্সিয়াল সেক্টরটাকে এক্সপ্যান্ড করতে হবে। এক্সপ্যান্ড করার জন্য কিন্তু আমাকে ব্যাংকের অ্যাভেলেবিলিটি বাড়াতে হবে। অ্যাভেলেবিলিটি বাড়ানোর জন্য ব্যাংক আমি লাইসেন্স দিলাম, আপনি চালান। লাইসেন্সের জন্য প্রতিটা ব্যাংকে পেড আপ ক্যাপিটাল 400 কোটি টাকা করে একটা বিশাল অঙ্কের টাকা অর্থনীতিতে এসেছে। পাশাপাশি কর্মসংস্থান, একটা বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থান তিনি করেছেন এই বিজনেসে। তারপর আপনি দেখবেন মিডিয়া সেক্টরে এই যে একটা স্পেসিফিক পলিসি লিবারালাইজ করবেন না, শুধু লিবারালাইজ করার মাধ্যমে জব বাড়িয়ে দেয়া, মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা, এইটা তো একটা ফান্ডামেন্টাল পলিসি ডিসিশন যেটা শেখ হাসিনার মাথায় ছিল, এটা বিএনপির কারো মাথায় নেই। আপনি দেখবেন তারা যখন মোবাইলের ফোনের লাইসেন্স দিবে, সবে মাত্র একটা কোম্পানিকে দিয়ে বসে আছে, ওর থেকে আমি গুনে গুনে বুঝে নেব হিসাব, সিটিসেল। আর আজকে বাংলাদেশে যতগুলো মোবাইল কোম্পানি চালু আছে, যে ইউনুসের গ্রামীণ থেকে শুরু করে শেখ হাসিনা সরকার দিয়েছে, এবং এগুলোতে কতগুলো কর্মসংস্থান হয়েছে আপনি দেখবেন।
হুম 96 থেকে 2001 সরকারের সময় তিনি যে কর্মসংস্থান সৃষ্টি করেছেন ইকোনমিকে লিবারালাইজ করার মাধ্যমে। আপনি লিবারালাইজ দুইভাবে করতে পারেন। লিবারালাইজ করে আপনি অলিগার্কি সৃষ্টি করতে পারেন, লিবারালাইজ করে আপনি প্রতিযোগিতা সৃষ্টি করতে পারেন। প্রতিযোগিতা সৃষ্টির মাধ্যমে অনেকগুলো আপনি স্টেক হোল্ডার তৈরি করে, অনেকগুলো ইনভেস্টার, অনেকগুলো এন্টারপ্রেনার তৈরি করে আপনি কর্মসংস্থান বাড়াতে পারেন। তিনি ফাইন্যান্সিয়াল হুম সার্ভিসে, মিডিয়া সেক্টরে হিউজ হুম লাইসেন্স দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা মিডিয়া হাউস কিন্তু চলছে, সবখানেই গ্র্যাজুয়েট এমপ্লয়মেন্ট হয়েছে। এই 18 মাসে একটা গ্র্যাজুয়েট এমপ্লয়মেন্ট কি করতে পেরেছে এই ইউনূস সরকার? সরকারের যে চাকরি সেগুলো তো ধ্বংস করেছে, এমনকি সরকার যে স্বাস্থ্যকর্মী নিয়োগ করেছিল হুম আপনার সাবকন্ট্রাক্টেড কোম্পানিদের মাধ্যমে, সেই হুম সমস্ত কন্ট্রাক্ট সব বাতিল করে দিয়ে, তারা বলতে আওয়ামী লীগের ফ্যাসিস্টের দোসর বলে, স্বাস্থ্যকর্মী যারা এই যে টিকা দেয়, যারা গ্রামে গ্রামে যায়, যারা ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্রে কাজ করতো, সবাইকে বের করে দিয়েছে। তাহলে কি হলো? হুম এই যে মার্জিনাল পর্যায়ে আমার কিন্তু স্বাস্থ্য ব্যবস্থাটা ধ্বংস হয়ে গেল। এই যে একটা অ্যাবসলিউট মানে ক্রেজি কিছু পলিসি ডিসিশন। বিএনপি এখন ক্ষমতায় এসে দেখবেন যে তারা যদি ওইভাবে করে চিন্তা করে যে যাহা আছে সবাই মিলে লুটে পুটে খাবো, তাহলে কিন্তু হবে না। তাহলে তারা এই যে তারা যদি সত্যিকার অর্থে ইকোনমিটাকে সঠিকভাবে চালাতে দিতেন, এতগুলো আওয়ামী লীগের আমাদের যারা নেতৃবৃন্দ অনেকেরই কলকারখানার মালিক, গাজী গোলাম দস্তগীর বলেন আর টিপু মুন্সি বলেন, তারা কিন্তু লার্জ এমপ্লয়ার। হ্যাঁ, তারা কিন্তু হাজার হাজার লোকের কর্মসংস্থান করেছে, একজন দুজন না, হাজার হাজার লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান করেছে। এদেরকে আপনি জেলে এখনো পুরে রেখেছেন, এদের সকল ব্যাংক ব্যালেন্স আপনি আটকে রেখেছেন, ফ্রিজ করে রেখেছেন। এদের মিল ফ্যাক্টরি এখন পর্যন্ত 370-টির উপরে কারখানা বন্ধ হয়ে গিয়েছে, লক্ষ লক্ষ শ্রমিক কাজ হারিয়েছে। এরা এক্সপোর্ট করতো, এরা রেমিটেন্স আর্ন করতো দেশের জন্য, ফরেন কারেন্সি আর্ন করতেন, রেমিটেন্স না সরি ফরেন কারেন্সি আর্ন করতেন। এই যে একটা সেক্টর আপনি শাটডাউন করে দিলেন কেন? আপনি পলিটিক্যালি আপনি এদেরকে ধ্বংস করবেন আওয়ামী লীগকে। এই ধ্বংস করার জন্য, আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য দেশকে আপনি ধ্বংস করে দিচ্ছেন। একজন টিপু মুন্সির মতন আরেকটা এন্টারপ্রেনার আপনি বানাতে পারবেন? একজন গাজী গোলাম দস্তগীরের মতন আরেকটা এন্টারপ্রেনার বানাতে পারবেন যে বাংলাদেশের রিস্ক নিয়ে টায়ার ফ্যাক্টরি করবে? যে টায়ার ফ্যাক্টরি পুরোটাই ছিল আগে ভারতের থেকে ইম্পোর্টের উপর নির্ভরশীল, তিনি করেছেন। আপনি পুরোটা জ্বালিয়ে দিলেন, 100 মানুষকে পুড়িয়ে দিলেন। এই যে একটা মব কালচার, সেটাকে প্রাতিষ্ঠানিক করলেন। আজ পর্যন্ত কারো কোনো ব্যাংক ব্যালেন্স, কারো কিছুই আপনি খুললেন না, মিল ফ্যাক্টরি খুলতে দিলেন না, কর্মসংস্থান শূন্য। অথচ একইভাবে আপনি যদি জননেত্রী শেখ হাসিনা সরকারের পলিসি দেখেন, বিএনপির কারো ব্যবসা বাণিজ্যে কিন্তু তিনি কখনো টাচ করতে দেননি। এবং অনেকে এসে বলতো, হ্যাঁ আপনার এই প্রজেক্টে আপা মানে বিএনপির অমুক কন্ট্রাক্টর, বড় কন্ট্রাক্টর কাজ করছে। তো তখন তিনি বলতেন, কাজ করার ফলে লেবার যারা কাজ করছে ওরা কি বিএনপির সমর্থক বা কর্মী, দেশের নাগরিক, তারা কাজ করছে, তারা পয়সা পাচ্ছে, তারা বেঁচে আছে, তোমাদের এত সমস্যা কি, তোমরাও করো। ঠিক আছে? আপনি যে বিএনপির এতগুলো লোক যে নমিনেশন পেল, আপনি দেখবেন যে এখানে এক একজনের লোনের সাইজ দেখেছেন। আওয়ামী লীগ সরকারের সময়ে কিন্তু তারা লোনগুলো নিয়ে তারা ব্যবসা বাণিজ্য করেছে, কিছু চুরি করেছে, পকেটে পাঠিয়েছে, বিদেশে। দোষ কিন্তু আমার হয়েছে, দোষ আমাদের সবকিছু হয়েছে। কিন্তু এই যে আমাদের চট্টগ্রামে একজন ছিলেন আসলাম সাহেব, হ্যাঁ, তা ওই দিন দেখলাম যে কত হাজার হাজার হাজার, তিনি তো ছিলেন জেলে, তো কিন্তু তার সকল মিল ফ্যাক্টরি চলেছে, সবকিছু ব্যবসা বাণিজ্য। মির্জা আব্বাস সাহেব, তার যে ঢাকা ব্যাংক, বিশাল বড় ব্যাংক, একটা ব্রাঞ্চ কোথাও বন্ধ হয়েছে? তারপরে বাংলাভিশন টেলিভিশন চ্যানেল থেকে শুরু করে কোথাও কিন্তু নেত্রী কি করেছেন? ইকোনমিটাকে পারফর্ম করতে দিয়েছেন, মানুষের কর্মসংস্থানের রাস্তাটা চালু রেখেছেন, গ্রাজুয়েটরা চাকরি পেয়েছে। আজকে যে চাকরির কথা বলে তার সরকারকে উৎখাত করা হয়েছে, এই চাকরি দিক না, কিছু প্রাইভেট সেক্টরে চাকরি ক্রিয়েট করার জন্য তো পলিসি ডিসিশন লাগে রে ভাই। আর আপনি যদি পলিসি না বুঝেন, শুধু বিদেশ থেকে কিছু লোককে নিয়ে আসলেন, সুন্দর ডক্টরেট ডিগ্রি, আবার দেখা যাচ্ছে 4-5 ডক্টরেট ডিগ্রি আবার ভুয়া। হ্যাঁ, আপনি অ্যাডভাইজার হিসেবে কিছু জনকে নিলেন, যে ভুয়া ডক্টরেট ডিগ্রিও নিয়ে আসলেন। ইংরেজি বলতে পারাটা কোনো বিশেষ দক্ষতা না। ইউনুসও কিছু এ ধরনের কিছু চটকদার কিছু মানে ছেলে পেলে নিয়ে আসলো, এই যে আশিক, লুৎফি, সামিরানা, ওই যে আপনার যে খুরশেদ। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে তিনি ইউনুস সাহেবের চারপাশে শুধু তিনিই থাকেন। তিনি তার মানে অনেকে বলছেন যে সেটা হচ্ছে তার মেইন ব্রেইন আর এটা হচ্ছে তার বডি। তো এই যে কারণ ওই যে মানে তার যে চিন্তা সেটা তাকে দিয়ে বাস্তবায়ন করেন। এতটুকু তিনি ডিজেবল যে দুইটা মানুষ লাগে যে তাকে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে। অর্থাৎ ওই লোকগুলো কিন্তু আরো ডিপার স্টেট, আরো অপরাজনৈতিক শক্তির কিন্তু প্রতিনিধিত্ব করে। আমি বলবো ইকোনমিক হিটম্যান বলা হয়েছে তাদেরকে, ইকোনমিক হিটম্যান। হ্যাঁ, এই যে লুৎফি সিদ্দিকী, আশিক চৌধুরী, লামিয়া মোর্শেদ, এই তিনজনের সম্মিলিত কর্মকাণ্ডে বাংলাদেশের অর্থনীতির 12টা বাজানোর যেভাবে কাজটা করেছে, যে সালাউদ্দিন সাহেবের কথা আমি বলবো না, তিনি মানে গভর্নরও ছিলেন, তারা মিলে দেশের অর্থনীতির যে 12টাটা বাজিয়েছে।
আজকে সেখান থেকে পরিত্রাণ পেতে হলে বিএনপি কে বুঝতে হবে সবার আগে ইকোনমি। ওই যে প্রেসিডেন্ট বিল ক্লিনটন একটা কথা বলেছেন, ইটস দি ইকোনমি স্টুপিড। হ্যাঁ, ইফ দি ইকোনমি ডাজন্ট রান, ইউর গভর্নমেন্ট উইল নট রান, ইউ উইল ফেইল, ইউ উইল ফল। তো সেই উপলব্ধি যদি আপনার না হয়ে থাকে, যতই প্ল্যান করুন না কেন, সেখানে মানে কোনো ধরনের আমরা সমাধানের পথে যেতে পারবো না। তাই আওয়ামী লীগের সাথে, বৃহত্তর রাজনৈতিক শক্তির সাথে তাকে সমঝোতা করতেই হবে। ইকোনমিটাকে নর্মালাইজ করতে হলে এই এন্টারপ্রেনারদেরকে কারাগার থেকে মুক্তি দিতে হবে, তাদের যে ব্যবসা বাণিজ্য বন্ধ করে রেখেছেন সেগুলো চালু করতে হবে, সরকারের রাজস্ব বাড়াতে হবে। সরকারের রাজস্ব বাড়লে ইকোনমিতে মানি সাপ্লাই বাড়বে, সরকার প্রজেক্ট বাস্তবায়ন করতে হবে, মানুষের হাতে টাকা আসবে। মানুষের হাতে টাকা গেলে আপনি সরকারটা যতদিনের জন্য নির্বাচিত হয়েছেন, যেভাবেই হয়েছেন, আপনি পরিচালনা করতে পারবেন। তা না হলে যারা বসিয়েছে তারা আপনাকে রাখতে পারবে না। চমৎকার। আমি এইটার জের ধরে আপনাকে একটু প্রশ্ন করতে চাই যে আপনি বলছিলেন, আপনার কথা থেকে আমার মনে হচ্ছিল যে দে হ্যাভ ফেইলড টু রান দ্য কান্ট্রি ইকোনমিক্যালি, মানে ইকোনমিক্যাল সাইডটা। নফল ভাই, আপনার কি মনে হয় যে তারা কি আসলে ফেইল করেছে, or it was actually their agenda to destroy Bangladesh's economy? আমি বলবো দুটোই। একটা বিষয় হচ্ছে অনভিজ্ঞতা। আপনি একটা জি। এনজিও চালিয়েছেন, আবার এনজিওটা ডে টু ডে অপারেশন আপনি ছিলেন না, আপনি সেটা সাইনবোর্ড ব্যবহার করে শুধু ভাষণ দিতেন। হ্যাঁ, হুম। সেটা হচ্ছে ডক্টর ইউনূসের কথা। সে হচ্ছে আসলে তার অপারেশনাল ম্যানেজমেন্ট ক্যাপাসিটি খুবই পুয়ার। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা প্রকল্পকে চুরি করেছেন। সেই বিশ্ববিদ্যালয়ে তার কলিগ ছিলেন আমাদের অত্যন্ত সম্মানিত ডক্টর অনুপম সেন। তিনি সোশিওলজি ডিপার্টমেন্টে ছিলেন আর ইনি ইকোনমিক্স ডিপার্টমেন্টে ছিলেন। কাজটা ছিল একটা ইকোনমিক্স ডিপার্টমেন্টের একটা এক্সপেরিমেন্ট সার্ভে, সেটাকে তিনি চুরি করে পকেট করে সরকারের থেকে পয়সা নিয়ে গ্রামীণ ব্যাংক বানায়া সাইনবোর্ড একটা নিয়ে এইবার নিজে গ্রামীণ চেকের কিছু পাঞ্জাবি পরে দেশ বিদেশ ঘুরে বেড়ালেন। তো এই লোকটা একটা মেগালোমেনিয়াক একটা ক্যারেক্টার। তার নিজের আত্মপ্রচার ছাড়া তার নিজের প্রতিষ্ঠানও এগোবে, সেটা হচ্ছে প্রতিষ্ঠানটা এত ধ্বংসের পর্যায়ে চলে গেছিল, আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা সেখানে 400 কোটি টাকা ক্যাপিটাল ইনজেকশন দেন, সরকারের টাকা, তিনি সিদ্ধান্ত নিয়ে। সো এদের কিন্তু অর্থনৈতিক ভাবে এদের কোনো ভিশন মিশন নেই। আর যেগুলোকে ধরে নিয়ে এসছে, তারা কোথাও একটা দোকান চালিয়েছে। এই যে একটা বিডাতে একটা বসিয়েছে, আকাশ থেকে শুধু ঝাঁপ মারে, কথায় কথায় শুধু ঝাঁপ মারে। আরে বাবা, তুমি নেক্সট টাইম প্যারাসুট ছাড়া ঝাঁপ মেরে আমাদের একটু বাঁচাও, প্যারাসুট ছাড়া ঝাঁপ মেরে তোমার অফিস থেকে দেশকে একটু বাঁচাও, যে তুমি দয়া করে বিদায় নাও প্যারাসুট ছাড়া। এই লোক দেখবেন, সে লন্ডনে সে দীর্ঘদিন গ্রামীণ টেলিকমের সে প্রতিনিধিত্ব করেছে। আশিক চৌধুরী, তার কিন্তু লন্ডনে জন্মও হয় নাই, সে লন্ডনে দীর্ঘদিন ধরে থাকেও নাই, পড়াশোনাও করে নাই, এবং বিবাহ সূত্রেও সে ব্রিটিশ নাগরিকত্ব পায় নাই, কিন্তু সে ব্রিটিশ নাগরিক। কিভাবে? এই যে জনাব সুশান্ত এখানে বসে আছেন, তিনিও ব্রিটিশ নাগরিক। তো আপনি হয় দীর্ঘ রেসিডেন্সের মাধ্যমে পাবেন, নয় জন্মসূত্রে পাবেন 83 সালের আগে জন্ম হলে, নয় আপনি কর্মসূত্রে পাবেন। হ্যাঁ, আপনি সেখানে কাজ ওয়ার্ক পারমিটে গিয়ে 5 বছর পরে পেয়েছেন, অথবা বিবাহ সূত্রে পাবেন, 4টা। এই লোকের কিন্তু সেটা একটাও না। তার মানে সে বিনিয়োগকারী হিসেবে সেখানে পেয়েছে, তার স্ত্রীর নামে কোম্পানি করেছে, মিলিয়ন মিলিয়ন ডলার পাচার করেছে, ইউনুসের গ্রামীণ টেলিকমের টাকা নানান ভাবে ঘুরিয়ে হোয়াইট করার ক্ষেত্রে সে কিন্তু হি ওয়াজ ওয়ান অফ দ্য কিংপিন অফ ইউনুস টেলিকম, গ্রামীণ টেলিকম, আশিক চৌধুরী। ইউনুসের মানি লন্ডারিং এ সে ওয়ান অফ দ্য মেইন। এখন তার এক্সপার্টিস হচ্ছে মানি লন্ডারিং এ। সে সিঙ্গাপুরে কোন হেজ ফান্ড কোম্পানিতে, এখন হেজ ফান্ড কোম্পানিতে আপনি যখন বস্তা ভরে টাকা নিয়ে যাবেন, আপনাকে তো চাকরি দিবেই। আপনি হেজ ফান্ডে, প্রাইভেট ইকুইটিতে আপনি টাকা নিয়ে গেছেন, টাকাগুলো কার? টাকাগুলো কার? তো একই এক্সপিরিয়েন্স হচ্ছে লুৎফে সিদ্দিকীর। এদের কাজটা হচ্ছে, লুৎফে সিদ্দিকীর বাবা তিনি একসময় এই যে ইয়েতে ছিলেন, আইজি ছিলেন পুলিশের আইজি থাকা অবস্থায় ইংল্যান্ডে বোর্ডিং স্কুলে ছেলেকে কিভাবে পড়িয়েছেন 50 লাখ টাকা বছরে খরচ করে। পুলিশের আইজি, তখনকার সময় বেতন ছিল সাকুল্য 6,000 টাকা না 7,000 টাকা দিয়ে শুরু হতো। সেই ব্যক্তি, তার চাচা ছিলেন বিএনপির পানি সম্পদ মন্ত্রী এলকে সিদ্দিকী। এই চাচা এবং পিতার টাকা সিঙ্গাপুরে নিয়ে গিয়ে সেগুলো তিনি ওই যে প্রাইভেট ব্যাংকার হিসেবে ইনভেস্ট করেছেন, করে এখন খুব সুন্দর অর্থনীতি বাঁচানোর জন্য বিদেশ থেকে নেমেছেন। একটা দোকান চালিয়েছেন জীবনে, কোনো কিছু স্টার্ট আপ কোনোদিন করতে পেরেছেন? জীবনে কাউকে চাকরি দিতে পেরেছেন? আপনারা টাকার উপরে জন্মগ্রহণ করেছেন, টাকা লন্ডারিং এর উপরে এক্সপার্ট হয়েছেন, তারপর এখন এসেছেন অর্থনীতি বাঁচাতে। তো সুতরাং এটা হচ্ছে তাদের ইনএক্সপিরিয়েন্স না শুধুমাত্র। আর এসেই যখন দেখলেন যে ভাই সরকার যে বেতন দেয় বা গাড়ি ঘোড়া দেয়, এগুলো দিয়ে হবে না, কোপ আমার 5টা-6টা মারতে হবে। তো কোপ মারার জন্য আপনি চলে গেলেন ডিপি ওয়ার্ল্ড এর কাছে। কোপ মারার জন্যই তো ডিপি ওয়ার্ল্ড এর কাছে গিয়েছেন, গিয়ে বললেন যে এজেন্সি যারা আওয়ামী লীগ সরকারের সময় এজেন্সি পেয়েছিল এদেরকে দেওয়া যাবে না, আমাদেরকে এজেন্সি দিতে হবে।
সকাল নাই বিকাল নাই শুধু দুবাই যান, ডিবি ওয়ার্ল্ডের সাথে মিটিং করেন। কেন? সেখানে আপনি কমিশন গুলো নিশ্চিত করতে গিয়েছেন। সেই কমিশনের কারণে আপনি চিন্তা করছেন 18 মাস, আপনারা তো ব্যাংকার হিসেবে 1 বছর চাকরি করলেই কমিশন পাওয়া যায়, তাদের যে ডিল গুলো করেন সেখানে কমিশন নেই। এই তো সরকারের কাজে আসলাম, কোনো কমিশন পেলাম না, এখন কমিশন নেওয়ার জন্য। তো এই কমিশন সিকিং ইকোনমিক হিটম্যানরা, যারা মানি লন্ডারিং এর এক্সপার্ট, তারা বিদেশি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে গিয়ে শুধু টাকা চুরি করেছে, টাকা রপ্তানি, টাকাগুলো লন্ডার করেছে, তাদেরকে দিয়ে কোনো অর্থনীতি পরিচালনা তো দূরের কথা, আরো আমরা আমাদেরকে ডুবিয়ে দিয়ে গেছে। থ্যাংক ইউ নফল ভাই। আমাদের সুশান্ত দার বোধহয় একটু লিভ নিতে হবে। আপনার কাছে লাস্ট একটি প্রশ্ন, এরপরে নফল ভাই থাকবেন, কারণ আপনার কাছে একটি আপনার কাছে আমাদের শেষ একটি প্রশ্ন থাকবে, যেটি দিয়ে আসলে আমরা লাইভটি শেষ করব। সুশান্ত দাশগুপ্ত, আপনি এই টিম অমিতিয়াল, আপনাদের এই টোটাল শক্তিটাকে বলা হয় যে আপনারা আসলে একটি রাজনৈতিক দলের গতিবিধি চেঞ্জ করে দিতে পারেন চাইলে। একটা হিউজ পরিমাণ মানুষকে একটা ভিন্নভাবে ভাবাতে পারেন, সেই শক্তি আপনারা রাখেন। আমি যেটা লাইভের শুরুতেই বলছিলাম, আপনাদের ব্যাপারে একটি কথা কথিত রয়েছে, পলিটিক্যাল মিথ মেকিং। ধরে নিচ্ছি আপনারা সেটা করেন। এখন যদি সেটা ধরেও নেই, এটা কি গণতন্ত্রকে শক্তিশালী করে নাকি দুর্বল করে? সুশান্ত দাশগুপ্ত। মানে এটা উত্তর মানে আমি আবারও দিছি। আসলে মানে একটা ওই অ্যাক্টিভিজম একটা শব্দ আছে, সিন্ডিকেট অ্যাক্টিভিজম। মানে আমি একা একটা কিছু জিনিস ভাবি, তাইলে কিন্তু আমি অন্যকে সেম জিনিস ভাবাতে পারবো না। সো মানে আমরা আসলে সম্মিলিত ভাবে কোনো কিছু ভাবি, নট এক সুশান্ত একা কিছু ভাবে না। সুশান্তর সাথে আপনি নাম নিলেন যে অমি পিয়াল, হয়তো উনি আমরা একই জিনিস ভাবি। যখন আমরা একই জিনিস ভাবি, একই জিনিস বলি, আমরা দেশের জন্য বলি, দেশের জন্য ভাবি, দেশের জন্য আমরা এটা ইমপ্লিমেন্ট করি। তো আমাদের ভাবনাটা সমষ্টিগত, তো এটাকে বলা হয় সিন্ডিকেট অ্যাক্টিভিজম। এবং অবভিয়াসলি, এবং আমরা অস্বীকার করি না, আমরা সিন্ডিকেট অ্যাক্টিভিজম করি। এই আগের কথাই রিপিট করতে হয়, এবং এটা দেশের ভালোর জন্য, দলের ভালোর জন্য, মানুষের ভালোর জন্য, মানুষের কল্যাণের জন্য। তো এটা যে জিনিস মানুষের কল্যাণে ব্যবহৃত হয়, এটা অবশ্যই দেশের জন্য ভালো, গণতন্ত্রের জন্য ভালো, সবার জন্য ভালো। তো ভেরি সিম্পল আসলে, মানে একা তো কিছু করা যায় না। এখন আমি নফেল ভাই, আমরা দুজন যদি একই জিনিস ভাবি, নফেল ভাই যদি আমাকে রাত্রে ফোন দেয়, দাদা কালকে এই ইস্যুটা একটু দেখতে হবে, পরের দিন ঘুম থেকে উঠে আমি এই ইস্যুটা মার্কেটে দেওয়ার আগে আমি হয়তো অমি ভাইকে বলবো, অমি ভাই এই বিষয়টা দেখেন একটু, বা আমি আমার টিম মেম্বারদের সাথে আলাপ করবো, বা অন্য সম্ভাবনাদের সাথে আলাপ করবো। সবাই যদি বলে লেটস ডু ইট, দেন আমরা একসাথে দাপাই পড়ি। তো এইটা তো আসলে নিয়ন্ত্রণের বিষয় না, এটা আমাদের পলিসি ইমপ্লিমেন্ট করার বিষয়। জননেত্রী শেখ হাসিনার যে পলিসি, যে সমস্ত কিছু কিছু বিষয়, ওইগুলোতে আমরা মানে এইগুলোই কিন্তু আমরা মার্কেটে প্রোভাইড করি, এবং ওইগুলোর উপরে বেস করি আমরা নিয়ন্ত্রণটা চেষ্টা করি নেওয়ার। এটা তো খারাপ কিছু নাই। আমরা আমাদের দেশের জন্য কাজ করি, মানে এর চেয়ে আর বড় বা অন্য কোনো আনসার দেওয়ার মতো নাই। আমার মনে হয় এইটাই সিম্পল আনসার আর কি। তাহলে আমরা ধরে নিতে পারি যে আপনারা পলিটিক্যাল মিথ তৈরি করেন। না, আমি এত বড় কিছু না, বাট অবভিয়াসলি আমরা তো জননেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের নেত্রীর পলিসি আমরা ইমপ্লিমেন্ট করি, ডেফিনেটলি উই ডু ইট। বাট আপনি যেভাবে বলছেন, আমরা এত বড় কিছু না, আমরা ভেরি সিম্পল আওয়ামী লীগের একজন অ্যাক্টিভিস্ট, বাট আওয়ামী লীগের পক্ষ থেকেই দেশের জন্য কাজ করি আমরা। এটা মিথ কিনা কন্ট্রোল কিনা আমি জানি না, এটা মানুষ বিবেচনা করবে, বাট আমরা আমাদের আইডিয়া গুলো ইমপ্লিমেন্ট করি, এটাই বিষয় আর কি, মূল বিষয়। আমি কিন্তু যাবো এখন একটু, ঠিক আছে? আপনি নফেল ভাইয়ের সাথে কন্টিনিউ করেন। নফেল ভাই, আবার কথা হবে তাহলে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সুশান্ত দা, থ্যাংক ইউ। ওকে, বাই, দেখা হবে আবার। দেখা হবে, বাই। নফল ভাই, আপনার কাছে জানতে চাচ্ছি, এই মুহূর্তে বাংলাদেশে হামের টিকা না পাওয়াতে অনেক শিশুর মৃত্যু হচ্ছে। আমরা প্রতিদিন খবর পাচ্ছি বিভিন্ন হাসপাতাল থেকে, জেলা থেকে, উপজেলা থেকে। বর্তমান সরকার দাবি করছে যে শেখ হাসিনা সরকার এই হাম টিকা বন্ধ করে দিয়েছে। আবার বিবিসিতে আমরা দেখতে পাচ্ছি 2025-এর নিউজে যে এটা ইউনূস বন্ধ করে দিয়েছে। আবার আমি একটি চিত্র একটু তুলে ধরতে চাই, 2019 সালে ইউকে ইন বাংলাদেশে একটি পোস্ট রয়েছে যে ভ্যাকসিন হিরো পুরস্কার প্রাপ্তির জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়েছে, কারণ তিনি বাংলাদেশে নিয়মিত টিকাদান কর্মসূচির ব্যাপক প্রসারের মাধ্যমে লক্ষ বাংলাদেশি শিশুদের জীবন বাঁচিয়েছিলেন। রোহিঙ্গাদের টিকাদান সেবার আওতায় আনার জন্য তিনি এই পুরস্কার লাভ করেন। তাহলে এই সরকার এই দাবিটা কিভাবে করছে নফল ভাই? দেখুন, যখন আমি মানে পারফর্ম করব না, তখন আমি ওই যে আরেকজনকে দোষ দেওয়ার একটা আমার মধ্যে প্র্যাকটিস শুরু হবে। এটা সবাই করে, তারাও করছে। আমি বলবো অনেকাংশে আমরাও করতাম। আমরাও সরকারে যখন ছিলাম, যেখানে আমাদের কিছু ফেলিয়ার ছিল, আমরা কিন্তু ওই যে মানে প্রচারের ক্ষেত্রে এটা বলতাম, কিন্তু
এখানে যেটা হয়েছে ইন্টারেস্টিংলি, সাধারণত যে নতুন সরকার আসলে তারা ঠিক ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্টকে আপনার ক্রিটিসাইজ করে যে তারা সেখানে ফেল করেছে। তো আমরা যদি থাকতাম, আমরা আমাদের ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্ট কি ছিল, আমরা বিএনপির কথা বলতাম বা যারাই ক্ষমতায় ছিল। ইন্টারেস্টিংলি বিগত 2 বছরে 18 থেকে 19 মাসে এই যে একটা ক্রিমিনাল গ্যাং সরকারে ছিল, নতুন সরকার এসে যারা বসছেন এখন তাদের ব্যাপারে কোনো কথাই বলছে না। কেন বলছে না? ওই তারা নিজেরাই শঙ্কিত, ভয়ে আছে হয়তোবা, যে এই যে ক্রিমিনাল সিন্ডিকেট, এটা তো একটা আন্তর্জাতিক মাফিয়া গোষ্ঠীর সদস্য, এদের কথা বললে না হয় নিজের চেয়ারটা নড়ে না যায়। আরে ভাই আপনি বলুন না, আপনাকে বলতে কে সমস্যা করছে? আপনি ওই আওয়ামী লীগের পক্ষে যায় তাই আমি কথা বলবো না, আর মানে ওই খুনি ইউনূসের বিপক্ষে যায় তা আমি, তো খুনি ইউনূসই তো শেষ করেছে স্বাস্থ্য খাত, খুনি ইউনূসই তো শিক্ষা খাতে এই যে একটা অরাজকতা চলছে, পড়া নাই শোনা নেই, পরীক্ষায় পাশ দেওয়ার জন্য সচিবালয় ঘেরাও, এখানে ঘেরাও, ওখানে ঘেরাও, স্কুলের শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষার্থী, প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী, মানে যারা 18-র ঊর্ধ্বে তাদেরকে জঙ্গিবাদের প্রশিক্ষণ দেওয়া, মিলিশিয়া বাহিনী করাও, আর যারা শিশু তাদেরকে মানে এই ন্যূনতম শৃঙ্খলা চর্চা এগুলো বাদ দিয়ে শুধু এই যে তাদের যে তথাকথিত দাঙ্গার ইতিহাস শিখিয়ে দাঙ্গার কথা বলে দাঙ্গাবাজ করানোর জন্য তাদেরকে যে চিন্তা ভাবনা, যেখানে যত্রতত্র এখানে স্তম্ভ বানাচ্ছে। তারা বলেছিল আমরা মুক্তিযুদ্ধের স্তম্ভ বানিয়েছি, ভাস্কর্য বানিয়েছি, এখন তারা মুক্তিযুদ্ধকে রিপ্লেস করে। এগুলো আপনারা বলুন, সরকারে বসেছেন, ভয় পাবেন না, সাহসের সাথে যেটা সত্য সঠিক সেটা বলতে পারেন। আপনার why are you scared? You're scared because you know মানে these are international these are members of international mafia. হ্যাঁ, এরা আমি বলবো যে ওই অলিগার্কদের মাফিয়া অলিগার্কদের তারা যেহেতু প্রতিনিধিত্ব করছে, তাদেরকে ভয় পাচ্ছেন। আমি সেই জন্যই আসলে আপনাকে একটু ঘুরিয়ে তখন প্রশ্ন করেছিলাম যে এই মুহূর্তে যারা আছেন সরকারে তাদের নীতি নির্ধারণ এবং অন্যান্য পলিসি কি তারা করছেন নাকি আসলে সেখানে একটি শ্যাডো বা কোনো কিছু আসলে কাজ করছে। তাহলে ওনারা এই সম্পূর্ণ বিষয়টি শেখ হাসিনার উপরে চাপিয়ে দিচ্ছেন, কিন্তু আমরা এখানে ডকুমেন্টেশন দেখতে পাচ্ছি যে আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আসলে এটা খুব ভালোভাবে হ্যান্ডেল করেছেন এবং বাস্তবিকভাবে যেটা সত্য, করোনার সময় এটা খুব সুন্দরভাবে দেশের অর্থনীতি এবং এই ভ্যাকসিন পুরো বিষয়টি আপনাদের গভর্নমেন্ট খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছিল, এটা আসলে বলতেই হয়। আমরা লাইভের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। নফেল ভাই, যদিও আপনি এটা বললেন যে এই মুহূর্তে আসলে একটা মূল দাবি থাকা উচিত যে জেইলে যারা আছে তাদের মুক্তি এবং আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা তোলার একটি আহ্বানের কথা আপনি বলেছেন। সেটা আপনার দলের নেতাকর্মীদের জন্য হতে পারে, কিন্তু যারা আওয়ামী লীগ সমর্থক, ৭১-এর সমর্থক, যারা বাংলাদেশকে ভালোবাসে, দেশের এখন এই অবস্থা, এই ধরনের জনগণ মানে আমাদের মতো মানুষদের জন্য আপনার কিছু বলবার থাকলে সেটা একটু শুনতে চাই। দেখুন, বিষয়টা আসলে আমি আওয়ামী লীগের একজন কর্মী, কেন্দ্রীয় দায়িত্বে আমাকে নেতৃত্ব রেখেছিলেন, সরকারে ছিলাম উপমন্ত্রী হিসেবে, 200 দিন মন্ত্রী হিসেবে ছিলাম, 200 দিন, হ্যাঁ, তারপর তো সরকার আমাদের উৎখাত হয়ে গেল। আমি আসলে সবকিছু আওয়ামী লীগ এবং নন আওয়ামী লীগের যে অ্যাঙ্গেল সেই দৃষ্টিতে দেখাটাতে আমি বিশ্বাস করি না। আওয়ামী লীগ আমাদের রাজনৈতিক দল, আওয়ামী লীগ আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষের অন্যতম শক্তি। আওয়ামী লীগকে সার্বজনীন রাজনীতি করতে হয়েছে, আগামীতেও করতে হবে। সুতরাং আওয়ামী লীগের কর্মী হিসেবে আওয়ামী লীগের নীতি নির্ধারকরা, আমি বিশ্বাস করি, আমি চাই, আমার দাবি থাকবে যে সার্বজনীনতার আলোকে সকল সামাজিক রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করার ডাক আওয়ামী লীগকেই দিতে হবে। সেটা শুধুমাত্র আমাদের মধ্যে যে এখন একটা মাঝে মাঝে একটা প্রবণতা সৃষ্টি হয়েছে, শুধু আওয়ামী লীগ আর মানে বনাম আওয়ামী লীগ বনাম অন্য না, এই রাজনীতি আমাদের অনেকেই যারা প্রশ্রয় দিচ্ছেন সেখান থেকেও বেরিয়ে আসতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ একটা বিশাল রাজনৈতিক শক্তির প্রতিনিধিত্ব করে এবং নেতৃত্ব দেয়। ইট ইজ নট দ্য সোল পলিটিক্যাল ফোর্স ইন দ্যাট স্পেকট্রাম। হ্যাঁ, এটা একটা বিশাল রাজনৈতিক, আমি বলবো একটা পরিবার। সেখানে মধ্যে সবচেয়ে শক্তিশালী আমাদের নেত্রী বা আওয়ামী লীগ হতে পারে, কিন্তু সেই শক্তি আমার অর্জিত হয়েছে কিন্তু নানান ধরনের আরো শক্তির সমন্বয়ে।
হুম, তো হুম, তাদেরকে আমাদের এখানে সমন্বয়ের মাধ্যমে ঐক্য সৃষ্টি করার জন্য কাজ করতে হবে। হুম, আমাদের আমি বলবো যে বাম ডান দুই পক্ষেই এই উপলব্ধি থাকতে হবে যে আপনি বাম হন বা ডান হন বা মধ্যপন্থী হন, বাংলাদেশের এক্সিস্টেন্সিয়ালিস্ট ক্রাইসিসে ইউ হ্যাভ টু ওয়ার্ক টুগেদার, ইনক্লুডিং আমি বলবো বিএনপির মধ্যেও তো অনেক প্রগতিশীল রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন না, আচ্ছা, তাদেরকেও এম্পাওয়ার করতে হবে আওয়ামী লীগকেও তাদেরকে, বিএনপি আর আওয়ামী লীগ তো আমাদের সবচেয়ে বেশি যেই ডিভিশনটা সেটা তো একে অপরকে নিশ্চিহ্ন করে ফেলার যে মানসিকতা 2001 সালের ওই সরকারের সময় থেকে শুরু হয়েছে, তারপরেই তো একেবারে মানে সিচুয়েশনটা এই পর্যায়ে চলে গিয়েছে, তাই না? এর হুম, থেকে ঊর্ধ্বে উঠে হুম, একটা জিনিস আমাদের বুঝতে হবে যে আমরা একটা এক্সিস্টেন্সিয়ালিস্ট ক্রাইসিসে আমরা ভুগছি। হুম, আপনি সেনাবাহিনী উঠিয়ে দিলে পুলিশ বাহিনীর ভূমিকা কি হবে, তারা কতটুকু দাঁড়াতে পারবে, এটা একমাত্র মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। হ্যাঁ, হুম, ভয়াবহ অবস্থার সামনে অপেক্ষা করছে, অর্থনৈতিক ভাবে একটা করুণ অবস্থা অপেক্ষা করছে। এই মুহূর্তে আপনি ঐক্য যদি না করতে পারেন, সমঝোতা যদি না করতে পারেন, এবং এই উগ্র কিছু ছেলে পেলে আমি বলবো টোকাই দিয়ে যারা রাজনীতি করতে চেয়েছে, যারা প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেদেরকে, পাবলিক ইউনিভার্সিটির ছেলেদেরকে ঢাকা শহরে উত্তেজনা মানে উত্তেজিত করে, বিভ্রান্ত করে, হাতে অস্ত্র তুলে দিয়ে তাদেরকেই হত্যা করে তাদের লাশের উপর একটা দাঙ্গা করে সরকার উৎখাত করেছে, হুম, এই অপরাধী চক্রের বিরুদ্ধে আপনাকে ফার্ম হতে হবে। যদি না হন, আপনার তাখ্ত থাকবে না, আপনার সিংহাসন সেটা কিন্তু ভাঙা চেয়ারে পরিণত হবে। তাই একটি সার্বিক রাজনীতির ঐক্য যদি আপনি শুরু করতে না পারেন, আপনার রাজনৈতিক সাস্টেইনেবিলিটি, আপনি এখন হুম, হুম, প্রধানমন্ত্রী হুম, হিসেবে আছেন, সাস্টেইনেবিলিটি থাকবে না বিএনপির মধ্যে। এবং আমি বলবো যে জামায়াতে ইসলামীর যেই একটা একটা চরিত্র তৈরি হয়েছে এখন, এ হুম, হুম, টিম, হুম, বি টিম, সি টিম, ডি টিম, হ্যাঁ, হুম, 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 সেগুলোকে উন্মোচন করতে দেওয়ার যে রাজনৈতিক শক্তি, সেটা কিন্তু আওয়ামী লীগ এবং তার সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে হুম, হুম, আপনার তাদের উপরে অত্যাচার নির্যাতন বন্ধ করতে হবে। কিন্তু আমরা সেটা আলামত দেখছি না, আমরা এখনো প্রতিশোধী রাজনীতি দেখছি। এবং আমি বলবো জামায়াতের অনেক জায়গাতে তাদেরকে নিউট্রালাইজ করতে হবে, তাদেরকে আপনাকে কনভিন্স করতে হবে যে আপনার মওদুদিবাদী রাজনীতি, উগ্রপন্থী কার্যকলাপ এবং মব হুম, কালচারের যে সমস্ত আপনারা করছেন, মানুষকে আরো উত্তেজিত করার কাজ করছেন, ধর্মীয় উগ্রবাদকে মানে উস্কে দিচ্ছেন, এটা যদি বন্ধ না হয় আপনারা আরো, একবার তো গেলেন 17 বছর ধরে, পরের বার 27 বছরের জন্য চলে যাবেন। এটা আমি বলবো যে আমরা বেঁচে আছি, আওয়ামী লীগের একটা বিশাল জনগোষ্ঠী বেঁচে গিয়েছে, বেঁচে আছে, এবং তারা ভবিষ্যতে এই সকল কাজের প্রতি উত্তর দিতে চায়, প্রতিশোধ না প্রতি উত্তর দিতে চায়। কিন্তু প্রতি উত্তর যদি প্রতিশোধের স্পৃহায় পরিণত হয়, তখন বিচার থাকবে না, বিচার বিভাগ ধ্বংস হয়ে যাবে, সংস্কৃতি, আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতি শুধুমাত্র খুন খারাপি দাঙ্গা ফ্যাসাদের মধ্যেই আমরা আটকে যাব, অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, একটা ফেইল্ড স্টেট সোমালিয়া, হুম, তারপরে হুম, হাইতি, মিয়ানমারে আমরা পরিণত হব। সেই হুম। পরিণতি থেকে রক্ষা করার জন্য এখন থেকে আপনাদের মধ্যে শুভবুদ্ধির উদয় হোক, রাজবন্দীদের মুক্তি হোক, আর নিষেধাজ্ঞা প্রত্যাহার হোক। এই হলো আমাদের দাবি যারাই সরকারে আছেন তাদের প্রতি। ধন্যবাদ নকল ভাই, আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আপনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন, আপনারা একটি নির্দেশনা বোধহয় পেয়েছেন, বুঝতে পারছেন, সেটা গ্রহণ করা আপনাদের বিষয়। মন আসলে সবসময় জানে কোনটা সঠিক কোনটা সঠিক নয়। আমরা আমাদের লাইভটি এখন শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।